স্যার আজকে কিন্তু বেস্ট কোশ্চেনের জন্য বুক আছে স্যার হেলথ কেয়ারের পক্ষ থেকে, ভালো কোশ্চেন যারা করবে স্যার 3টা বইও আছে স্যার। ভাই আমরা লাইভে আছি ভাই, শুরু করেন। স্যার শুরু করলাম। Respected physicians and dear medical students, welcome you all to today's scientific session on chronic coronary syndrome, how to manage, how to diagnose and manage. আজকের এই টপিক অত্যন্ত ইম্পর্টেন্ট এবং লাইফ সেভিং টপিক, এবং এই টপিক প্রেজেন্টেশনের জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন দুইজন এক্সট্রাঅর্ডিনারি, ব্রিলিয়ান্ট এবং ডাইনামিক ফিজিশিয়ানস। ওয়ান ফ্রম বাংলাদেশ, Professor Dr. Abdul Wadud Chowdhury, Sir Professor and Head, Department of Cardiology, Dhaka Medical College and Hospital, এবং from UK with love, Dr. Shakil Farid. Dr. Shakil Farid is working as consultant cardiac surgeon in Oxford University Hospital, NHS Trust. আর যেহেতু আজকের দুইজন প্রেজেন্টারই আমাদের মাঝে নতুন, আমি শুধু জাস্ট সংক্ষেপে 1 মিনিটে আমাদের এই বিডি ফিজিশিয়ানস গ্রুপটা কেন খোলা, আমাদের আজকের আয়োজক বিডি ফিজিশিয়ানস গ্রুপটা কেন খোলা একটু বলে আমি প্রোগ্রাম শুরু করব। আসলে যেহেতু কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে, তো আমরা যেটা চিন্তা করলাম মেডিকেল এডুকেশনটা কন্টিনিউ হোক, আর আমাদের যারা এক্সপিরিয়েন্স টিচার, আমাদের যারা দেশের টপ ফিজিশিয়ানস, আমরা চাচ্ছিলাম যে এই এক্সপিরিয়েন্সটা সারা দেশে ছড়িয়ে পড়ুক। আজকের এই প্রেজেন্টেশন সে কক্সবাজার থেকে শুরু করে কুয়াকাটা, সমুদ্র বিচে বসেও মোবাইলে আমাদের ফিজিশিয়ানরা দেখতে পাচ্ছে, সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। এবং সেই সঙ্গে সবচেয়ে মানবিক যে কাজটা হচ্ছে, আমরা এই পর্যন্ত 750 ডক্টরের মাঝে এইসব প্রেজেন্টেশনের মাধ্যমে পিপিএ দিয়েছি, এবং আশা করছি ভবিষ্যতেও আমাদের এই যাত্রাটা কন্টিনিউ থাকবে। আমি আজকের দুইজন ফিজিশিয়ানকে স্বাগত জানাচ্ছি, আর আজকের অনুষ্ঠান আয়োজনে আমাদের বিডি ফিজিশিয়ানস এবং আমাদের সাথে আজকে স্পন্সর কোম্পানি হিসেবে আছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি যেহেতু আমরা কিছুটা লেট হয়ে গেছি, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আজকের প্রথম প্রেজেন্টার প্রফেসর ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যারকে আহ্বান জানাচ্ছি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার, স্যার শোনা যাচ্ছে। স্ক্রিন মিনিমাইজ করে না, মিনিমাইজ। আসসালামু আলাইকুম। এহসান এবং তার বন্ধুদের আমি ধন্যবাদ দিই যে মেডিকেল এডুকেশনের যে বিষয়টা, প্যান্ডেমিক হোক আর যাই হোক, আমরা তো ডাক্তার হয়েছি, আমি ডাক্তার যে আমাদের যে স্কিল, নলেজ, এফিসিয়েন্সি, আজকে আমাদের যে দুজনে এসছে, আমরা দুজনই কার্ডিওভাস্কুলার ফিজিশিয়ান, একজন সার্জন, একজন ফিজিশিয়ান। আমাদের বক্তব্য কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে, আমি বলবো ক্রনিক কর্নারি সিনড্রোম নিয়ে। আসলে বলা হতো ক্রনিক বলছি। সরি ওয়াদুদ ভাই, আপনার মনে হয় একটু লগ আউট করে আবার লগ ইন করতে হবে। শোনা যাচ্ছে না আপনার কথা ওয়াদুদ ভাই। কেমন দেখো, 70.9 billion people die of death worldwide is for them, and in low to middle income countries like ours. And among these cardiovascular diseases,
শোনা লগ আউট করতে হচ্ছে, কি করতে হবে? বন্ধ করুন, স্টপ করে কানেকশন হয়েছে? জি স্যার, স্যার এখন ওয়াদুদ ভাই, আপনার ক্লিয়ার ভলিউম শোনা ছিল না, আপনার কথা শোনা ছিল না ঠিক মতো, এখন শোনা যাচ্ছে আবার। আচ্ছা, আমি আবার শেয়ার করছি। আমি এটা আগে যাই। I hope everybody is now listening. হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। স্লাইড দেখে দেবেন। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। গুড। ছিলাম আমি যে ক্রনিক কর্নারি সিনড্রোম যেটা, সেটা আগে আমরা বলতাম ক্রনিক স্ট্যাবল অ্যাঞ্জাইনা, আজকাল একটু নামটা চেঞ্জ হয়েছে। কেন হয়েছে সেটা বলবো। যে কার্ডিওভাস্কুলার ডিজিজ দিয়ে কথা বলছিলাম, কেন ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 18 মিলিয়ন পিপল প্রত্যেক বছর মারা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজ, 1/3 অফ অল ডেথস ওয়ার্ল্ড ওয়াইড। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো more than 75% of these deaths occur in low to middle income countries like ours, বাংলাদেশের মতো দেশে। এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বলছি, তার মধ্যে হাইপারটেনসিভ ডিজিজ আছে, রিমেটিক হার্ট ডিজিজ আছে, সেরিব্রোভাস্কুলার ডিজিজ আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যারাউন্ড হাফ অফ দেম আর ইসকেমিক হার্ট ডিজিজ। আজকের আমাদের বক্তব্য কিন্তু সেখান দিয়ে। অ্যাঞ্জেইনা খুব পরিচিত নাম। কে বলেছিলেন প্রথম? উইলিয়াম হেবারডেল, ব্যাক ইন 1772। উনি বর্ণনা দিয়েছিলেন সাম অ্যাকাউন্ট অফ দ্য ডিসঅর্ডার অফ দ্য ব্রেস্ট, এবং উনি কয়েন করেছিলেন, এবং প্রথম পরে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান সেটা এগ্রি করলো, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। এবং ওনার যে বর্ণনা ছিল মোটামুটি এখনো কিন্তু বর্ণনা তাই। আমরা কি বলছি? অ্যাঞ্জাইনা পেক্টোরিস ইজ এ সিম্পটম কমপ্লেক্স caused by transient myocardial ischemia which occurs whenever there is an imbalance between myocardial oxygen supply and demand. তার মানে আমার সাপ্লাই কমলেও আমার ব্যথা হতে পারে, কিংবা ডিমান্ড যদি খুব বেড়ে যায় সাপ্লাইয়ের তুলনায়, যদিও সাপ্লাই নর্মাল, সেখানেও কিন্তু আমার ব্যথা হতে পারে। এই যেটা ভাগ করেছি আমরা স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা বা ভেরিয়েন্ট এনজাইনা বলছি। আমরা আনস্টেবল এনজাইনা কথা বলবো না, শুধু একটু জেনে নিব। কখন বলছি আনস্টেবল এনজাইনা? যখন আমার ইউজুয়াল যে পেইন যেটা আছে সেটা নেচার বা লোকেশন যেটা রেস্টে হওয়া শুরু হলো এবং একটু বেশি সময় ধরে হচ্ছে। নর্মাল এনজাইনা 10 মিনিটের কম হবে। যখন এটা বেশি হবে, নেচারটা চেঞ্জ হবে, তখন আমি বলছি যে এটা আনস্টেবল। নিউ অনসেট এনজাইনা এই প্রথম শুরু হলো, আমি অ্যাটলিস্ট তার গ্রেডিংটা গ্রেড 2 বা গ্রেড 3, 2 মাসের মধ্যে প্রথম দিকে যে অনজাইনা অনসেট, আমরা ধরে নিব এটা কিন্তু আনস্টেবল কন্ডিশন। এটা গ্র্যাজুয়ালি সেটল করে যেতে পারে, সেটেল হয়ে যেতে পারে, অথবা খারাপ হয়ে যেতে পারে। ক্রিসেন্ট এনজাইনা, এনজাইনা ছিল আগে আমি 4 তলায় উঠলে ব্যথা হতো, এখন 2 তলায় উঠলে হয়, কিংবা ব্যথার নেচারটা চেঞ্জ হচ্ছে। আগে একটুখানি রাগ করলে হতো না, এখন একটু রাগারাগি করতে গেলে হয়ে যায়। এটা কিন্তু ক্রিসেন্ট এনজাইনা, এগুলো আনস্টেবল এনজাইনা। বেশকমটা কোথায়? স্টেবল এনজাইনায় আমার আর্টারি ন্যারো হয়েছে, সেজন্য ব্লাড সাপ্লাই এডিকুয়েটলি যেতে পারছে না। যখনই ডিমান্ড বাড়ছে, আমি পরিশ্রম করছি, ইমোশনাল হচ্ছি, তখনই দেখা যাচ্ছে যে আমার ব্লাড সাপ্লাই কমের জন্য আমার এনজাইনা হচ্ছে। কিন্তু সেই ব্লাডটা যদি রাপচার করে, তখন কিন্তু ওখানে ব্লাড ক্লট ফর্ম হবে। এটা যদি পার্শিয়াল ব্লকেট হয়, তখন আমার আনস্টেবল এনজাইনা। ফুল ব্লকেট হলে তো ফুল অ্যাটাকই হয়ে গেল। এবং সেজন্য স্টেবল এনজাইনা আর অ্যাকিউট করোনারি সিনড্রোম সেটা আলাদা করেছি। এখন একটু বলি যে স্টেবল এনজাইনার নাম বাদ দিয়ে ক্রনিক করোনারি সিনড্রোম করা হলো কেন? ক্রনিক স্টেবল আমরা বলছিলামই। ব্যাপারটা হলো এই যে স্টেবল এনজাইনা শব্দটা দিয়ে একটা মিসকনসেপশন তৈরি করা হয়। রোগী ভাবে স্টেবল এনজাইনা তো কিছুই হবে না, ডাক্তার ভাবে, বিশেষ করে জেনারেল ফিজিশিয়ানরা, এটা তো ক্রনিক স্টেবল এনজাইনা, ভালোই তো আছে, আশা করি বেশি প্রবলেম হবে না। কিন্তু পুরো করোনারি ডিজিজটা কিন্তু একটা ডাইনামিক প্রসেস। আমার হয়তো সিমটমটা একটি স্টেবল আছে, কিন্তু ভেতরে কিন্তু ঘটনা থেমে নেই, ওটা কিন্তু বাড়ছে। এমনি রিপোর্ট ট্রিটমেন্টে আমার কিন্তু প্রবলেম হতে পারে, সেটা দ্যাট ক্যান go back into acute stage
এই প্রোগ্রেস ইনটু অ্যাকিউট স্টেজ অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়ে যাবে। ভ্যাসোস্প্লাস্টিক অ্যাঞ্জাইনা কি হয়? আমার ব্লাড ফ্লোতে স্পাজম হয়ে অ্যাঞ্জাইনা হয়। এটা বৈশিষ্ট্য হলো এটা রেস্টে হয়। 2019 সালে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইনগুলোয় স্টেবল করোনারি আর্টারি ডিজিজ, ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা ইত্যাদি টার্মগুলোকে বদলে এই ক্রনিক করোনারি সিনড্রোম করে দিল। ওরা যেটা বলছে যে করোনারি আর্টারি ডিজিজ কিন্তু ডাইনামিক প্রসেস, ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা অ্যাকিউট বা ক্রনিক হতে পারে, কিন্তু ভেতরের প্রসেসটা কিন্তু চলছে, থেমে নেই। এবং কাজেই সেটাকে আমাদেরকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, প্যাথোফিজিওলজিকে সম্মান দেখানোর জন্য আমরা নামগুলো চেঞ্জ করেছি। এই ক্রনিক করোনারি সিনড্রোমকে আমরা ক্লাসিফাই করেছি 6টা সেপারেট এন্টিটিতে। 1 নম্বর হচ্ছে আগে যেটা বলতাম আমরা, পেশেন্ট উইথ সাসপেক্টেড করোনারি আর্টারি ডিজিজ স্টেবল অ্যাঞ্জাইনা। এটা দেখো, এই যে আমরা বলছি ভাই ডিসনিয়া কেন? অনেক রোগী আছে বলে যে আমি আগে 4 তলায় উঠতাম কিছু হতো না, এখন 2 তলায় ওঠার পরে দমটা ছোট হয়ে আসে, ব্যথা হয় না, অস্বস্তি হয় না, দমটা ছোট হয়ে আসে। দিস ইজ অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট, and this is much more important in who? In female patient, in obese patient, in elderly patient, in diabetic patient. They may not have the usual character of angina, they have more angina equivalence. এছাড়া কি হতে পারে? পেশেন্ট একটু হার্ট ফেলিওরের মতো, এলভি ডিসফাংশন মতো প্রেজেন্টেশন হয়েছে, সে পরিশ্রম করতে গিয়ে খুব হাঁপাচ্ছে, তার মানে তার লাংসে একটু কনজেশন হচ্ছে, আমি সাসপেক্ট করছি এটা করোনারি আর্টারি ডিজিজ। এটা কিন্তু অ্যাকিউট কিন্তু কন্ডিশন হচ্ছে না, সে বিশ্রাম নিলে থেমে যাচ্ছে, এটা ক্রনিক করোনারি সিনড্রোমের মধ্যে। অ্যাসিম্পটোম্যাটিক এন্ড সিম্পটোম্যাটিক পেশেন্ট যারা স্টেবিলাইজ হয়ে গেছে একটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের পরে, অথবা আমি পিসিআই করেছি তারপরে, এরা কিন্তু ক্রনিক করোনারি সিনড্রোমের মধ্যে পড়ে গেল। সে তো পিটিসিএ করেছে কিংবা বাইপাস করেছে, 1 বছর হয়ে গেছে, ভালোই তো ছিল, কিন্তু সে কিন্তু ওই ডায়নামিক প্রসেসের মধ্যে রয়ে গেছে। তার কিন্তু লাইফস্টাইল চেঞ্জ কিংবা ওষুধ কিংবা নিয়ম মেনে চলে এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে সেই ক্রনিক করোনারি সিনড্রোমের মধ্যে। অথবা পেশেন্ট উইথ অ্যাঞ্জাইনা সাসপেক্টেড ভ্যাসোস্পাস্টিক বা মাইক্রোভাস্কুলার ডিজিজ, এদের ক্ষেত্রে বেশ কোনটা কি? নর্মাল করোনারি আর্টারি ডিজিজ আমরা বলি যে তোমার করোনারি আর্টারি ন্যারো হয়ে গেছে, ব্লাড সাপ্লাই কম যাচ্ছে, প্রয়োজনের সময় দিতে পারছে না সাপ্লাই, সেজন্য পেইন হচ্ছে। কিন্তু ভ্যাসোস্পাস্টিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপারেন্টলি নর্মাল করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে, মাইক্রোভাস্কুলার ডিজিজও তাই, কিন্তু তারাও কিন্তু ক্রনিক করোনারি সিনড্রোমের মধ্যে। আর অ্যাসিম্পটোম্যাটিক সাবজেক্ট, যেখানে আমি স্ক্রিন করতে গেছি, কোন একটা কারণে আমি এটা সিটি এনজিও করলাম, দেখা গেল তার ক্যালসিফিকেশন আছে কিংবা করোনারি আর্টারি ন্যারোইং আছে, রোগীর কিন্তু কোনো সিমটম নেই, সে কিন্তু ক্রনিক করোনারি সিনড্রোমের মধ্যে। অ্যাসিম্পটোম্যাটিক বাট পেশেন্ট উইথ করোনারি আর্টারি ডিজিজ। আমরা বলি যখনই ট্রিটমেন্ট করতে চাই আমি রোগীকে দেখতে হবে, দেখতে হলে কি রিস্ক ফ্যাক্টর দেখতে হবে, এগুলো কিন্তু আমরা জানি, মডিফায়াবল, নন মডিফায়াবল, আমি এগুলোর মধ্যে যাচ্ছি না। কিছু নন কনভেনশনাল রিস্ক ফ্যাক্টরের কথা আমরা বলি, হোমোসিস্টি, ল্যাপ্রোপ্রোটিন এ, হাই সেন্সিটিভ সিআরপি, সেটা আমাদের কার্ডিওর জন্য ইম্পর্টেন্ট। একটু প্যাথোফিজিওলজি নিয়ে কথা বলি। মোস্ট অফ দ্য টাইম, almost more than 90% time, is narrowing of the coronary arteries, which is important. Whenever microoxygen demand exceeds the supply, there is anaerobic metabolism with lactic acid accumulation that irritates the myocardial fiber. There is pain. They are transmitted to the cardiac nerves and upper posterior nerve root. এবং সেই স্টেলের গ্যাংলিয়ন যে ডিস্ট্রিবিউশনটা, সেটা বরাবর কিন্তু আমাদের পেইন গুলা হওয়া শুরু হবে। কাজে আমি যখন রোগীকে দেখতে যাব, ম্যানেজ করতে যাব, প্রথম কথা কি? History. Remember that angina diagnosis is absolutely clinical. You do not need any ECG, any investigation to diagnose angina. You need a very good history. And for that, the history, আমরা পেইন সম্বন্ধে তো কথা বলবোই, কিছু রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে আছে ফ্যামিলি হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার ডিসলিপিডিমিয়া আছে কিনা, আমরা রিস্ক ফ্যাক্টরগুলো দেখবো। ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, সে সিডেন্টারি লাইফস্টাইল কিনা, ওবিস কিনা, চমৎকার একটা নোয়াপাতি ভুঁড়ি বানিয়েছে কিনা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাঞ্জাইনা পেইনটা নিয়ে আমরা যখন কথা বলবো, কি দেখবো? লোকেশন, বুকের মাঝখানে, রেক্টোস্টার্নাল, কিন্তু এটা কিন্তু অনেকখানি কিন্তু অনেকটা বড় জায়গায় আমরা ফিল করতে পারি, একদম এপিগেস্টিয়াম থেকে লোয়ার জোবার টিথে, 2 শোল্ডারের মাঝখানে, অথবা আমার এই যে আর্মের মধ্যে,
বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সাইড অফ আর্মে পেইনটা রেফার হবে। এই যে কারেক্টারটা কি, অ্যানজাইনা যখন আমরা বলি যে বুকের ব্যথা, রোগী বলে না আমার কিন্তু ব্যথা হয় না, আমি কিন্তু এই জন্য বলি যে আমাদের জিজ্ঞেস করা উচিত আপনার কি কোনো চাপ হয়, অস্বস্তি হয়? ব্যথা শব্দটা কিন্তু রোগী অস্বীকার করবে না, তার ব্যথা হয় না। ব্যথার যে নর্মাল যে আইডিয়াটা আমাদের, তার সাথে কিন্তু এই অ্যানজাইনা পেইনে মিল হয় না। এই জন্য বলা হয় ইটস অফেন ডিসক্রাইবড এজ এ প্রেশার, টাইটনেস or heaviness, sometimes strangling, constricting or burning, that means that is severe. লেভিন সাইন বলি আমরা। রোগী যদি বলে এরকম বুকে হাত দিয়ে যে আমার বুকে এরকম অস্বস্তি লাগে, কিংবা এই যে এরকম বলে আমার বুকের এখানে কিরকম চেপে আসে, এটা খুব স্পেসিফিক। ডিউরেশনটা টিপিক্যাল অ্যানজাইনা ব্রিফ ডিউরেশন, যদি এটা বেশি লম্বা হয় এটা আনস্টেবল অ্যানজাইনা অথবা এমআই হয়ে যাচ্ছে। আর রিলেশনশিপ এক্সাশনে হয়, ইমোশনে হয়, খাওয়ার পরে হাঁটলে হয়, ঠান্ডার মধ্যে গিয়ে হাঁটলে হয়, নাকি রেস্টের সময় হচ্ছে, এবং কি লেভেলে এক্সাশন হচ্ছে সেটা আমাকে অ্যাসেস করতে হবে। এই যে ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি আমরা, ট্র্যাডিশনালি যখন চেস্ট পেইন নিয়ে আসে তখন কিন্তু আমাদেরকে ভাগ করতে হবে, ইজ ইট রিয়েলি অ্যানজাইনা, কিরকম টিপিক্যাল অ্যানজাইনা, তিনটি ক্যারেক্টার থাকতে হবে। কনস্ট্রিক্টিং ডিসকমফোর্ট ইন দ্য ফ্রন্ট অফ দ্য চেস্ট or neck, jaw, shoulder or arm, precipitated by physical exertion, relieved by rest or sublingual nitrate within a very few minutes. Just typical angina. Atypical angina কখন? এই তিনটার মধ্যে দুটো যদি মিলে। নন অ্যানজাইনাল চেস্ট পেইন যদি একটাও না, একটা যদি মিলে অথবা একটাও না। রোগী বলে আমার এখানে ব্যথা করে, ব্যথাটা সবসময় থাকে। আমরা ভালো তো, আমাকে নিশ্চিন্ত করলেন। যে ব্যথা একদম আঙ্গুল দিয়ে আমি পিন পয়েন্ট করতে পারছি, বিশেষ করে নিপেলের নিচে, যেটা সবসময় থাকে, অনেকদিন ধরে আছে, ইনশাল্লাহ এতদিনে যখন আপনার কোনো ক্ষতি করতে পারেনি, এর খুব বেশি ক্ষতি করবে না, এটা নন এনজাইনাল চেস্ট পেইন। গ্রেডিং করা হয়েছে কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি নিয়ে। আমরা যারা ডাক্তার হয়েছি প্রত্যেকেই কিন্তু ডেভিডসন খুলে এটা পাচ্ছি। গ্রেড 1 যখন স্ট্রেনুয়াস এক্সারসাইজে পেইন হবে বা এনজাইনা হবে, মডারেট এক্সারশনে যদি হয় সেটা গ্রেড 2, মাইল্ড এক্সারশনে যদি হয় গ্রেড 3, যখন রেস্টে হবে গ্রেড 4। আমরা জিজ্ঞেস করতে হবে কি কারণে হয়, ফিজিক্যাল এক্সারশন, হেভি মিল, ইমোশন নাকি কোল্ড এক্সপোজার। কেন যে কারণে হচ্ছে সেটা আমাকে একটু অ্যাভয়েড করে শিখতে হবে। মাঝে মাঝে কারো কারো হয় নকটার্নাল অ্যানজাইনা, ভিভিড ড্রিম দেখছে এরকম হচ্ছে, অথবা ফ্ল্যাট হয়ে শুয়ে থাকলে অনেকে পেইন হওয়া শুরু হয়। এগুলো আনকমন কিন্তু হয়। রোগী দেখতে হবে, আমার হিস্ট্রি তো নিলাম, তার তার ফ্যামিলি হিস্ট্রি নিয়েছি, তার সিগারেট খায় কিনা জিজ্ঞেস করেছি, ডায়াবেটিস প্রেশার এগুলো দেখেছি। আমাকে এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবার আগে দেখতে হবে ব্লাড প্রেশার, তার হাইপারটেনশন আছে কিনা। আমি কিন্তু পারলে পরে একটু তার হাইট ওয়েটটা দেখে যদি পারি তার বিএমআইটা দেখা উচিত। বিএমআই কি 25-এর নিচে, 25-এর উপরে? আমাদের এশিয়ানদের জন্য বলা হয় 23-এর উপরে গেলে চিন্তিত হওয়া উচিত, এবং এবং যত 30-এর উপর যদি যায়, 30 বা তার উপরে, তো তার কথা নেই, রীতিমতো মোহাম্মদ ওবেস, এবং তাদের তো প্রবলেম অনেক বেশি। এশিয়ানদের জন্য আরেকটা প্রবলেম হলো আমাদের পেট মোটা অনেক বেশি, নোয়াপাতি ভুঁড়ি অনেক বেশি, আমাদের জন্য ওয়েস্ট সার্কামফারেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এক্সামিনেশন আমাকে দেখতে হবে, আমি আর্টেরিয়াল ডর্সাল স্পেসকে একটু দেখি, ওটার মধ্যে যদি আমি পাস না পাই, আমার পেরিফেরাল ভাস্কুলারিটির এভিডেন্স যদি পেয়ে যাই, আমি শিওর এই রোগীর চেস্ট পেইন যদি বলে থাকে সেটা আসলেই অ্যানজাইনা, তার সিগনিফিকেন্ট করোনারি ডিজিজ আছে, ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা দেখতে হবে। কারণ একটা পিওর অ্যাওর্টিক স্টেনোসিস, তাতে কিন্তু পেইন হতে পারে। এলভিএইচ হচ্ছে, ডিমান্ড বেড়ে গেছে, হচ্ছে করোনারি আর্টারি নর্মাল, কিন্তু ওয়াল থিকনেস ছিল নর্মালি 11-12 মিলিমিটার পর্যন্ত, ওর হয়ে গেছে 14-15, অনেক বড় মাস হয়ে গেছে, এলভি মাস, করোনারি আর্টারির সাইজ তো বাড়েনি। তাদের যখন একটু পরিশ্রম করতে চায় তার অ্যানজাইনা হয়, আমাকে টেস্ট করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা সবাই বলি হ্যাঁ সুগার, কোলেস্টেরল এগুলো দেখো, এখানে কিন্তু সবার আগে দেয়া আছে সিবিসি, ইনক্লুডিং হিমোগ্লোবিন পার্সেন্টেজ। রিমেম্বার দ্যাট is the mismatch between the supply and demand. The demand is oxygen, nutrition, and the oxygen is carried in the blood only through hemoglobin. The amount of oxygen dissolved in the blood is absolutely negligible. You can cut it out. You give 100% oxygen, even then the amount of dissolved oxygen is so low, it's nothing. But hemoglobin, if you have low hemoglobin, even with normal coronary, you can have
typical angina. Always remember that. Fasting plasma glucose and HbA1c. লিপিড প্রোফাইল, আমার কিডনি ফাংশনটা দেখা উচিত, পারলে জিএফআর সহ। পারলে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিড বা থাইরয়েড ফাংশন দেখবো। প্রপাই কেন দেখবো? ধরা যাক একটা পেশেন্ট এসেছে, তার ইসিতে আমি কিছু পাচ্ছি না হয়তো, কিন্তু তার আমি দেখছি একটু ফেলিউর মতো আছে, যার হাঁটলে পরে শ্বাসকষ্ট হয়, লাংসে একটু ক্রেপস পাই। আমাকে তখন দেখতে হবে তার কি এটা সাইলেন্ট এমআই হয়ে গেছে সেক্ষেত্রে, অথবা আগে পুরনো একটা কিউএফ আছে ইসিজিতে, ওল্ড এমআই আছে, এখন কি নতুন কিছু ঘটলো কিনা, সেটা স্টেবল ছিল, ইদানিং আনস্টেবল হয়ে গেছে বা সিমটম একটু বেড়ে গেছে, আমাকে দেখতে হবে ট্রপাই করে তার নতুন কিছু হলো কিনা। ইন সাসপেক্ট কেস অফ করোনারিটিস উই মাস্ট ডু ইট। এই যে বলছি এই কথাগুলোকে আমরা মন গড়া তা কিন্তু না, এই যে ইউরোপিয়ান হার্ট জার্নাল বেরিয়েছে, ডিএসএ যে গাইডলাইন গুলো আছে, সব কিন্তু ক্লাস 1 রেকমেন্ডেশন এই জিনিসগুলো করার কথা বলা হয়েছে, ইনক্লুডিং সাসপেক্টেড কেসে আমি থাইরয়েড ফাংশনটা দেখতে হবে। ইসিজি, ইসিজিতে আমাকে করতেই হবে, আমার কার্ডিয়াক পেশেন্টকে বেডসাইড টেস্ট বলি আমরা একটা ইসিজি। প্রবলেম হলো ইসিজিতে আমি যদি আশা করি আমার অ্যাঞ্জাইনার চেহারা ফুটে উঠবে, আমি দিব্যি ভুল করব। টিপিক্যাল অ্যাঞ্জাইনার সময়ও half the patient may not have any classical ECG changes. Remember that. 48% নাও থাকতে পারে, 52% ক্লাসিক্যাল চেঞ্জ আসবে, কিন্তু এটা আমাকে করতেই হবে। সেটা বিশেষ করে যদি আমি দেখি তার ইসিজিও নর্মাল, তার চেস্ট পেইনটাও অ্যাটিপিক্যাল মিলছে না, আমি মোটামুটি শিওর হতে পারি, একটা ট্রপাই করে আরো শিওর হতে পারি, না তোমার পেইনটা ভাই অ্যাঞ্জাইনা না, এটা নন কার্ডিয়াক। কাজেই এটা আমাদেরকে সবাইকে করতে হবে। এবং একটা পেশেন্ট যদি হঠাৎ করে খারাপ হওয়া শুরু হয়, তাহলে কিন্তু আমরা টের পাবো যে তার কি ছিল, কি হয়েছে, সেটা ইসিজি করে আমরা টের পাচ্ছি। অ্যাম্বুলেটরি ইসিজি, হল্টার ইসিজি কখন করব? বিশেষ করে যদি রোগী বলে যে তার চেস্ট পেইন হয়, তখন পালপিটেশন হয়, বুকে ধকধক করে, আর এরিথমিয়া তো নামে কারণে হতে পারে, সেটা সাইনাস টাইকার্ডিয়া হতে পারে, সে কিন্তু পিভিসি হতে পারে, সে তো মাঝে মাঝে অ্যাক্টিয়াল ফিব্রিলেশন শর্ট লাস্টিং, সেটা হতে পারে। আমি বুঝবো কি করে? হল্টার ইজ হেল্পফুল, কারণ সেটা আমাকে কিন্তু ট্রিটমেন্ট মডালিটি কিসে যাব সেটা আমাকে হেল্প করে। ইকোকার্ডিওগ্রাফি কখন করব? আমাকে অল্টারনেটিভ কজেস অফ অ্যাঞ্জাইনা, এটা কি করোনারি অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ নাকি অ্যাওর্টিক স্টেনোসিস এলভিএইচ এর জন্য, হাইপারট্রফি অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি এলভিএইচ এর জন্য, সেটা আইডেন্টিফাই করতে পারবো। 2 নম্বর, অ্যাঞ্জাইনা ফল কি হলো, তাকে কিন্তু ওয়াল মোশন অ্যাবনর্মালিটি চলে এসছে, তার মানে তো এটা ভিতরের অবস্থা বেশ খারাপ, আমাকে এখন তাহলে ইনভেসিভ টেস্টে যেতেই হবে। প্লাস ইজেকশন ফ্র্যাকশন, সো ইম্পর্টেন্ট। রোগী তো খালি সিমটম রিলিভ করলে হবে না, আমরা তো চাইবো আমার রোগীর জন্য থাকে সুখে শান্তিতে বেঁচে বর্তে। এই বেঁচে বর্তেরটাকে কিন্তু এলভিএইচ এর অনেকখানি নির্ভর করে। প্লাস ডায়াস্টোলিক ফাংশন, এই জিনিসটা কেন? দেখো, আমরা যখন অ্যাঞ্জাইনা, আমার ব্লাড সাপ্লাই ঝামেলা শুরু হয়, সবার আগে কিন্তু হার্ট রিল্যাক্স করাটা প্রবলেমে পড়ে। তার মানে হার্ট যদি রিল্যাক্স করতে না পারে, ডায়াস্টোলিক ডিসফাংশন মানে হলো হার্ট ইজিলি রিল্যাক্স করতে পারছে না। আমি যদি একটা পেশেন্টের একটু অ্যাটিপিক্যাল সিমটম, তার সাথে একটু হাইপারটেনশন ডায়াবেটিস হিস্ট্রি আছে, তার যদি কি ডায়াস্টোলিক ডিসফাংশন পাচ্ছি, তাহলে কিন্তু আমি শিওর এর করোনারি ডিজিজ আছে। সেই জন্য হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশন, তার সিমটম গুলো আসলেই এটা অ্যাঞ্জাইনার জন্য। করোনারি সিনড্রোমের অংশ, ইভ্যালুয়েশন অংশ হিসেবে আমাকে এটা দেখতে হবে। চেস্ট এক্সরে কখন করব? যদি আমি মনে করি হার্ট ফেলিউর সিমটম আছে, অথবা আমি মনে করি কনকারেন্ট পালমোনারি ডিজিজ আছে। এক্সারসাইজ টেস্ট কখন করব? এক্সারসাইজ টেস্ট একটা পেশেন্টের টিপিক্যাল অ্যাঞ্জাইনা, আই ডু নট নিড টু ডু দ্য এক্সারসাইজ টেস্ট। বিশেষ করে কখন করব? আমি যখন করব যে আমার মনে হচ্ছে প্রবাবল অ্যাঞ্জাইনা, সেক্ষেত্রে। দ্বিতীয়, আমি যদি দেখতে চাই পেশেন্টের এক্সারসাইজ টলারেন্সটা কেমন, সেটার জন্য। এরিথমিয়া হয় কিনা সেটা দেখার জন্য। আর রিস্ক স্ট্রেটিফাই করার জন্য। একটা পেশেন্ট এসছে, সে স্ট্যাবল অ্যাঞ্জাইনা, হ্যাঁ, কিন্তু তার অপারেশন একটা করতে হবে। সে অপারেশনে আগে আমি কি তাকে চট করে অ্যাঞ্জিওগ্রাম করতে পাঠাবো? না, আমি কিন্তু তাকে একটা স্ট্রেস টেস্ট করতে পাঠাবো, এক্সারসাইজ টেস্ট, তার মানে ট্রেডমিল টেস্ট, ইটিটি। এবং সেখানে যদি সে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এক্সারসাইজ করতে পারে, সেটা কিন্তু আমি গ্রেডিং করতে পারবো যে তাকে আমি নিরাপদে অ্যানেস্থেসিয়া দিতে পারবো কিনা। সেক্ষেত্রে তাকে ইনভেসিভ টেস্টে যেতে হবে না। বাট রিমেম্বার, কখন এটা করা উচিত না? Exercise ECG is not recommended for diagnostic purpose in patients with
0.1 মিলিভোল্ট, 1 মিলিমিটার পর এসটি সেগমেন্ট ডিপ্রেশন ইসিজিটা অলরেডি আছে, তাকে কেন করবো? তার অলরেডি তো চেঞ্জ আছে, আমি তো ইসিজি চেঞ্জ দেখতে চাই, চেঞ্জ তো অলরেডি আছে, তাকে করা উচিত না। ডিজিটালি যদি পায় তাদের ক্ষেত্রে ফলস পজিটিভ রিপোর্ট হয়, সেজন্য এটা করা উচিত না। রোগী যদি আরো যে এক্সারসাইজ টেস্টে যে আরো যে নিষেধাজ্ঞাগুলো আছে, আনকন্ট্রোল প্রেশার, হার্ট ফেলিওর, এরিথমিয়া, এগুলো যদি থাকে তো অবশ্যই আমি সেগুলো বাদ দিব। কিন্তু আমার ক্রনিক কর্নিয়া সিনড্রোমের ক্ষেত্রে এই দুটো জিনিস মনে রাখতে হবে। এই যে দেখা যাচ্ছে বেসলাইন ইসিজি কেমন, আমি স্টেজ 1 করলাম, স্টেজ 2 করলাম, আবার রিকভারিতে দেখা যাচ্ছে আমার অ্যাক্টোপিক আসছে। অ্যাক্টোপিক ছিল, এক্সারসাইজের সময় কিন্তু কোনো অ্যাক্টোপিক নেই। এই অ্যাক্টোপিক অত ঝামেলার নয়। আমি এক্সারসাইজ টেস্ট করে শিওর হলাম এই অ্যাক্টোপিক নিয়ে অত ভয় পাবো না। তাকে একটু চা কফি কম খেতে বলবো, তাকে হয়তো একটু বিটা ব্লকার দিব, কিন্তু আমি বেশি ভয় পাবো না। এই পেশেন্টের চট করে যে ভিটি হয়ে যাবে এমনটি ভয় পাওয়ার কারণ নেই। আর কি নন ইনভেসিভ টেস্ট করতে পারি? আমি স্ট্রেস ইকো করতে পারি, আর এই যে স্পেক পেট এগুলো করতে পারি, কন্ট্রাস্ট ইকো করতে পারি, কন্ট্রাস্ট সিএমআর করতে পারি। এগুলো বেশিরভাগই আমাদের সারা দেশে তো অ্যাভেলেবল না, অল্প কিছু সেন্টারে অ্যাভেলেবল, সেখানে আমরা করতে পারি, কিন্তু করা যায়, আমরা নামগুলো অন্তত জানা উচিত। এবার আসি কথায়, এই যে অ্যাঞ্জিনা হলে কি আমি কর্নিয়া এনজিওগ্রাম করতে পাঠাবো? এটা নিয়ে একটু কথা বলি। কখন আমি কর্নিয়া এনজিওগ্রাম করব? আমি যখন ভাববো যে তার, আমরা বলি যেটা পিটিপি, প্রি টেস্ট প্রবাবিলিটি, আমি সেটা নির্ভর করবে তার সেক্স, এটা নেচার অফ সিমটম কি। তার যদি এক্সারসাইজ ইসিজি যদি নর্মাল থাকে, আমি একটা সিটি এনজিও করে কোনো ক্যালসিয়াম পেলাম না, তার কিন্তু লাইকলিহুড অফ ক্রিটিক্যাল স্টেনোসিস ভেরি লো, তার ক্ষেত্রে কিন্তু ফুল ইনভেসিভ এনজিওগ্রাম করা উচিত না। কিন্তু যে পেশেন্টের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তার রেস্টিং ইসিতে চেঞ্জ আছে, কিংবা তার ইকোতে দেখছি এলপি ডিসফাংশন আছে, অথবা ইটিটি করে আমি অ্যাবনর্মালিটি পেয়েছি বা সিটি ইনজুরি পেয়েছি, তাকে কিন্তু অবশ্যই ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম, যেটাকে আমরা ইউজুয়াল করোনারি এনজিওগ্রাম বলি, সেটা করা উচিত। আমার যদি করোনারি এনজিওগ্রাম করে আমার ট্রিটমেন্ট মডালিটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অবশ্যই আমি সেটা করা উচিত। রোগী সিমটম আছে, ওষুধ দিয়েছি, তার সবকিছু কন্ট্রোল, তাকে কিন্তু এনজিওগ্রাম করার কোনো মানে নেই। কেন নেই? স্টাডি বলছে যদি কারো এলভি ডিসফাংশন না থাকে, ক্রিটিক্যাল ট্রিপল ভেসেল ডিজিজ না থাকে, লেফট ডিজিজ না থাকে, এরকম পেশেন্টদের ক্ষেত্রে ডাবল ভেসেল ডিজিজ থাকুক, সিঙ্গেল ভেসেল ডিজিজ থাকুক, সিমটম কিন্তু কম, ওষুধ দিয়ে কন্ট্রোল করেছি, তার কিন্তু শুধু ওষুধ দিয়ে যদি রাখি আমি তার ক্ষতি করছি না। তার মর্টালিটি কিন্তু 10 বছর পরে বাইপাস করলে, পিসিআই করলে, বা শুধু ওষুধ দিয়ে রাখলে একই রকম। আমি যদি মনে করি তার ওই খারাপ জিনিসগুলো হওয়ার সম্ভাবনা আছে, আই হ্যাভ টু ডু দ্য ইনভেসিভ টেস্ট, করোনারি এনজিওগ্রাম। এই যে এখানে একটা চমৎকার একটা ছক আছে, আমরা দেখি প্রেফারেন্সিয়ালি কনসিডার এনজিওগ্রাম। আমরা সিটি এনজিও কখন করব? লো ক্লিনিক্যাল লাইকলিহুড। আমি বলি কি, রোগীর সিমটম হচ্ছে, রোগী ভয় পাচ্ছে, না আমার ফ্যামিলিতে খুব খারাপ অবস্থা, আমার একটু চেস্ট পেইন হচ্ছে, কি করা যায়? আমরা ভাই তোমার যা দেখছি, তোমার কিন্তু সিভিয়ার করোনারি থাকার চান্স খুব কম। আমি তাকে স্ক্রিনিং টেস্ট হিসাবে সিটি এনজিও প্রেফার করব, তাকে আমার ইনভেসিভ টেস্ট দেওয়ার চান্স খুব কম। একটা শুধু করোনারি ক্যালসিয়াম দেখলেও হবে, কিংবা ফুল যদি কন্ট্রাস্ট সিটি এনজিও করে তাহলেও হবে, ওটা করলে আরেকটু ভালো। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হলো লোকাল এক্সপার্টাইজ এন্ড অ্যাভেলেবিলিটি। এটা না থাকলে তো করতে পারছি না। আমি মানে কি করতে পারি? নন ইনভেসিভ টেস্টিং, তার মানে ইটিটি করতে পারি। কখন ইটিটি করবো? আমি যদি মনে করি তার যে সিমটম আছে, ইসিজিতে অত চেঞ্জ নেই, কিন্তু সিমটম যেটা হচ্ছে এটা মনে হচ্ছে করোনারি সম্ভাবনা। এখন চট করে এনজিওগ্রামে পাঠানোর আগে আমি কিন্তু একটা ইটিটি করে দেখবো যে তার কিছু করা উচিত কিনা। ইটিটি করে যদি দেখি তার সেখানে সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে, অবশ্যই আমার এনজিওগ্রামে যেতে হবে। ইটিটি করে যদি দেখি পেশেন্ট নর্মালিটির উপর এক্সারসাইজ করতে পেরেছে, নর্মালিটির পর যদি তার পজিটিভও হয়, এই পেশেন্টের শুধু ঔষধ দিয়ে রাখলেই তার কিন্তু মর্টালিটি বেনিফিট আছে, তার কিচ্ছু হবে না। তার সিমটম যদি থাকে ওষুধ দেওয়ার পরেও, তাহলে আমি এনজিওগ্রাম করবো। এই পেশেন্টকে যদি এক্সারসাইজ ক্যাপাসিটি এত ভালো থাকে, তাকে শুধু ওষুধ দিয়ে রাখলেই হবে, তাকে এনজিওগ্রামে যেতে হবে না। কিন্তু ইনভেসিভ করোনারি কখন করবো? হাই ক্লিনিক্যাল লাইকলিহুড এন্ড সিভিয়ার সিমটম, টিপিক্যাল এনজিও এট লো লেভেল অফ এক্সারসাইজ,
অ্যান্ড এলভিডিএস ফাংশন। এসব ক্ষেত্রে অবশ্যই আমার কর্নিয়া এনজিওগ্রামই করা উচিত, নট সিটি এনজিও। মাঝে মাঝে বলি, ভাই তুমি যে সিটি এনজিও করতে চাচ্ছ, পেশেন্টের টিপিক্যাল এনজাইনা, তার এই যে ওয়াল মোশন অ্যাবনর্মালিটি করতে দেখতে পাচ্ছি, সে বলে স্যার একটা সিটি এনজিও করলে হয় না? আমরা হ্যাঁ হয়, তবে শুনেন আপনাকে আপনার এনজিওগ্রামে যেতে হবে। সিটি এনজিও করে কি পাচ্ছেন আপনি? 3 গুণ রেডিয়েশন, 1.5 গুণ ডাই, আর 15 গুণ ইনফরমেশন কম পাচ্ছেন, ওদিকে কিন্তু রেডিয়েশন বেশি খাচ্ছেন, কন্ট্রাস্টও বেশি নিচ্ছেন, এবং পরে আপনাকে আবার এনজিওগ্রাম করতেই হবে, কারণ আপনার ক্রিটিক্যাল কর্নিয়াতে রিস্ক থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অনেক বেশি। আপনাকে আলটিমেটলি ট্রিটমেন্টের জন্য এনজিওগ্রামই করতে হবে। আপনি সিটি এনজিও করে পয়সা খরচ করেন না, সময় নষ্ট করেন না। আপনাকে ওষুধ দিচ্ছি and get ready for the proper angiogram. That's the way we should be thinking about. That's the way as general physician or related other subject physician or specialist, you should advise your patients, relatives and acquaintances. Now management. Management এ lifestyle modification risk factor খুব important, pharmacological management and এরপরে আসবে revascularization. আমার গোল কি? এই যে ক্রনিক কর্নারি সিন্ড্রোম বা স্টেবল ডিজিজে আমি ডিজিজ যদি প্রোগ্রেস করে তাহলে আমার একটি কর্নারি ইভেন্ট হবে, মর্টালিটি বাড়বে, হার্ট ফেলিয়ার হবে। আমি সেগুলো আটকাতে চাই যাতে আমার পেশেন্টটা বেঁচে বলতে থাকে। আর কি, পেশেন্টের হেলথ যেন ভালো থাকে, তার মানে কি সিমটমটা যেন কম থাকে, তার কোয়ালিটি অফ লাইফ যেন ভালো থাকে, সে যেন ফাংশনাল থাকে, পেশেন্ট যেন ভালো থাকে। এখানে কি করতে পারি আমরা? একটা হলো তার এনার্জি সাপ্লাইটা আমি বাড়াতে পারি। সেটা কিভাবে? তাকে রিভাস্কুলাইজ করে যদি প্রয়োজন মনে করি তার সাপ্লাইটা বাড়াবো, অথবা তার ডিমান্ডটা কমাতে পারি। সেই ডিমান্ড কমানোর দলে এই সব ওষুধগুলা। তৃতীয় একটা আছে যে আমি যদি তার মেটাবলিজমটাকে আরেকটুখানি এফিশিয়েন্ট করতে পারি, তাহলে কম সাপ্লাই সে একটুখানি ভালো চলতে পারবে। লাইফস্টাইল রেকমেন্ডেশন ভেরি ইম্পর্টেন্ট। ক্রনিক কর্নারি সিনড্রোমে স্মোকিং বন্ধ করা, হেলদি ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এনগেজ করা, ওয়েট কমানো। এই ওয়েট কমানোটা খুব কঠিন জিনিস, এর কোনো সহজ পথ নেই। আমি নিজে কন্ট্রিবিউট না করলে দুনিয়ার কোনো শক্তি নেই আমাকে ওয়েট কমায় দিবে। সেটা আমাকেই করতে হবে কাজটা কষ্ট করে। ইন জেনারেল লোকজন যেটা জিজ্ঞেস করে পেশেন্টে আমাকে বলতে হবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইজ লো রিস্ক ফর স্টেবল পেশেন্ট। যাদের একদম এক্সারসাইজ করলে সিঁড়ি উঠলে খুব বেশি অসুবিধা হচ্ছে না, 2তলা 3তলা উঠতে, সেক্ষেত্রে সেক্সুয়াল অ্যাক্টিভিটি তার কোনো ক্ষতি হবে না। প্রয়োজন হলে সে এক চাপে স্প্রে নিবে, নিয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যাবে, তার প্রবলেম হবে না। স্মোকিং এ এটা খুব ইম্পর্টেন্ট। 5 years ask about smoking, advice to quit, assess readiness to quit, assist with smoking cessation and follow up. একটা স্টাডিতে বলছে বাপ স্মোকার, ছেলেকে বলছে বাপ তুই সিগারেট খাইস না। এটা একটা কথা হলো? তুমি তো খাচ্ছ। স্টাডি বলছে বাবা যদি নিজে খাওয়ার পর ছেলেকে বলে দেখ আমি ছাড়তে পারতেছি না, আমার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, তুই প্লিজ খাইস না, এটা কিন্তু কাজ করে। ইট ওয়ার্কস। আপনি যদি প্রতিটি ভিজিটে রোগীকে জিজ্ঞেস করেন ভাই সিগারেটটা ছেড়েছেন, 1 বার 2 বার 3 বার, একটু লজ্জাও তো লাগে, রোগী কিন্তু ছাড়ার টেন্ডেন্সিটা বাড়ে। উই হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট অ্যাবাউট দ্যাট। হেলদি ডায়েট, উই নো অ্যাবাউট দিস, কিন্তু কাজের কাজ কিছু করি না। বাইরে চমৎকার সময় সিঙ্গারা সমস্যা খাই, ফল খেতে ভালো লাগে না অনেকেরই। আর এই যে আমরা যে ফাস্ট ফুড গুলো খাচ্ছি, all processed food are rich in trans fat, more fat, salt. All these are unhealthy for us. কাজে আমাকে যদি লবণ কমাতে পারি, ফল ফ্রুটস গুলো যেগুলো আমরা খাওয়াটা বাড়াতে পারি, বাদাম জাতীয় জিনিস খাওয়া বাড়াতে পারি, তাহলে কিন্তু আমার কাজ হবে। আর এই যে এনার্জি ডেন্স ফুড গুলো আছে, এই যে সুগার ইনক্লুডিং ডায়েট কোক, সো ব্যাড, উই ক্যান অ্যাভয়েড দ্যাট, দিস উইল হেল্প ট্রিমেন্ডাসলি। আর সুগার কমানোটা অসম্ভব জরুরি হয়ে গেছে সারা দুনিয়াতে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট, এবং যদি আমি মাঝে মাঝেও করি তাহলেও কিন্তু এটা উপকার। আমি রোগীকে বলি ভাই আপনি যদি 5 মিনিটও হাঁটেন তাতেও লাভ, আধা ঘন্টা হাঁটেন তাতে আরো অনেক লাভ। তাহলে স্যার আমি 1/2 ঘন্টা হাঁটতে পারি না সেজন্য হাঁটি না। আপনার এটা কোনো কথা না, আপনি 10 মিনিট হাঁটলেও আমি খুশি। আপনি সিঁড়ি বেয়ে দোতলায় দিয়ে উঠেন তাতেই হবে, দোতলায় উঠছেন, মাত্র 2টা স্টেয়ার্স ভাঙছেন, কোনো আপত্তি নেই।
ওইরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি কাজ হবে। আমাদের যে নামাজ পড়ি আমরা দাঁড়িয়ে যে 5 ওয়াক্ত নামাজটা যে ঠিক মতো পড়ি, এতে কিন্তু চমৎকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। ওয়েট ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট। বলা হচ্ছে waist circumference is a marker of central obesity, which is strongly associated with metabolic syndrome, developing cardiovascular disease and diabetes. এটার জন্য আমাদেরকে এক্সারসাইজ এবং ডায়েট এটা না মানলে কোনো লাভ নেই। এবার আসে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। মনে রাখতে হবে অ্যাঞ্জাইনা ট্রিটমেন্টে যে ড্রাগগুলো আছে যারা অ্যাঞ্জাইনার সিমটমগুলো কমায়, আনফর্চুনেটলি তারা কেউ মর্টালিটি কমায় না। খুব অদ্ভুত কথা। আমরা যে বিটা ব্লকার দিচ্ছি, নাইট্রেট দিচ্ছি, এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছি, তাতে মর্টালিটি কমায় না? জি না, কমায় না। ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনাতে কমায় না। ড্রাগস দ্যাট ইমপ্রুভ প্রগনোসিস সেগুলো কোনগুলা? ওগুলো কিন্তু অ্যাঞ্জাইনার সিমটম কমায় না, কিন্তু তারা আপনার মর্টালিটি বেনিফিট দেয়। এসপিরিন, স্টার্টিং, এই জিনিসগুলো, এই সিনেমিটার যদি এলপি ডিসফাংশন থাকে তারা আপনাকে মর্টালিটি বেনিফিট দেয়। আমরা একটু একটু করে কথায় যাব। অ্যাঞ্জিনা ট্রিটমেন্টের প্রথম কবে শুরু হলো? স্যার লটার ব্রুনটন 1867 প্রথম উনি অ্যামাইল নাইট্রেটটা উনি দেখেন যে অ্যাঞ্জিনা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়, এবং 1879 থেকে এটা মোটামুটি একটা ইফেক্টিভ ওষুধ হিসাবে চলে আসে। এই ছবিটা দেখেন, স্যার জেমস ব্ল্যাক, উনি কিন্তু নোবেল প্রাইজ উইনার। এই লোক বিটা ব্লকার আবিষ্কার করেছেন, H2 রিসেপ্টর ব্লকার আবিষ্কার করেছেন। একই লোক, ব্রিটিশ। প্রপানোল দ্য ফার্স্ট বিটা ব্লকার। এবং ইন্টারেস্টিং জিনিস, ইটস স্টিল প্রেজেন্ট। অনলি ইন 1975 ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো আসে, ভ্যারাপামিল, নিফিডিপিন এরা অ্যাভেলেবল হয়। তার মানে দ্য নিউয়েস্ট কিড, সে তো অনেক পরে আসছি, কিন্তু এই ফার্স্ট কিড ইন দ্য ব্লক অ্যাকচুয়ালি নাইট্রেট, দেন বিটা ব্লকার, দেয়ার আফটার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবার একটু ইন্ডিভিজুয়ালি কথা বলি। নাইট্রেট act directly on his vascular smooth muscle to produce venous and arterial dilatation. নাইট্রেট করে কি? সে নাইট্রিক অক্সাইড ডোনর। সে কিন্তু অ্যান্টোথেলিয়াম আর মায়োসাইট দুই জায়গাতেই কাজ করে, ভাস্কুলার মায়োসাইটে। কাজে নাইট্রেট কিন্তু প্রেফারেন্সিয়ালি কাজ করে লোয়ার ডোজে ভ্যানোডাইলেট করে, তার মানে আমার প্রিলোড কমাচ্ছে। একটু হাইয়ার ডোজে আর্টারিয়াল ডাইলেট করে, করোনারি আর্টারি ডাইলেট করতে পারে। They help angina by lowering the preload and afterload, and which reduces myocardial oxygen demand and also by increasing myocardial oxygen supply to coronary vasodilation. But remember, nitrate do not prevent heart attack. Nitrate do not reduce death rate. It only gives symptomatic relief. Remember that. Short-acting nitrates for acute effort angina is very effective. সাবলিকুলার স্প্রে যেটা ইউজ করতে পারি, ইমিডিয়েট রিলিফ হয়। স্প্রে নাইট্রোজেনগুলো বেটার। লং অ্যাক্টিং নাইট্রিকগুলো আমরা যখন দিব তখন কিন্তু একটু এক্সেন্ট্রিক ডোজ করা উচিত, যাতে অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত নাইট্রেট ফ্রি ইন্টারভেল থাকে, নইলে নাইট্রিক টলারেন্স ডেভেলপ করে। নাও বিটা ব্লকার, দ্য সো প্রেইজড বিটা ব্লকার, দে লোয়ার মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বাই রিডিউসিং হার্ট রেট, বিপি এন্ড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে বিটা ব্লকার দিয়ে আমরা ডেথ রেট কমাচ্ছি, মর্টালিটি বেনিফিট পাচ্ছি, কিন্তু এটা হলো স্টাডিগুলা হলো যখন স্টেপ্টোকাইনেজ আসে নাই, যখন অন্য থ্রম্বোলাইটিক অন্য কিছুই আসে নাই, তারপরে যখন পিসিআই আসলো, এগুলো কিছুই আসে নাই। এখনকার যখন আমরা রিভার্সকুলেশন করি এবং এই সিনিপিটার স্টার্টিং এসপি তখন আসে নাই, সেই যুগের বিটা ব্লকার কিন্তু দেখাচ্ছে এটা মর্টালিটি বেনিফিট দেয়, ডেথ রেট কমায়। বাট যখন এই ওষুধগুলো চলে আসছে, এসপিরিন আসছে, স্টাটিন আসছে, এসিনিবিটর আসছে, আমরা স্টেপ্টোকাইনেজ ইউজ করছি, আমরা টেনেক্টিপ্লেজ ইউজ করছি বা পিসিআই করছি, এখন দেখা গেছে বিটা ব্লকারের সেই কদর আর নাই। সে সিমটম কমায় বটে, বাট ইট ক্যান নট গিভ দ্য মর্টালিটি বেনিফিট। কখন মর্টালিটি বেনিফিট দেয়? আমার যদি এলপি ডিসফাংশন থাকে, আমার যদি হার্ট ফেলিওর থাকে, definitely then beta blocker is the drug of choice and it gives you mortality benefit. The principal side effect গুলো আমরা যেটা দেখি, bradycardia, heart block, bronchospasm, এগুলো আমরা জানি, but remember fatigue and depression is very important. ইম্পর্টেন্স নিয়ে সবাই খুব ভয় পায়, কিন্তু আসলে এই যে এত যে ভয় পাওয়া উচিত না।
ডায়াবেটিক পেশেন্ট বলে আমাকে এই বিটা ব্লকার দিয়ে আমার একদম গেছে, আমার সব গেছে। আসলে কিন্তু তার ইম্পর্টেন্স মেইনলি বিকজ অফ ডায়াবেটিস। এবং ইম্পর্টেন্স একটা ব্যাপার বলি, দেখা গেছে এই ইরেকটাইল ডিসফাংশন প্রিডেটস coronary artery disease symptom onset by 3 to 4 years. একটা ডায়াবেটিক বা হাইপারটেনসিভ পেশেন্টের যদি ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে, ইউ শুড অ্যাসেস দ্য পেশেন্ট ফর coronary artery disease, কারণ 3-4 বছর আগে ইরেকটাইল ডিসফাংশন শুরু হয়, তার 3-4 বছর পর coronary artery disease শুরু হয়। দিস ইজ সামথিং, ওয়ান পার্ট যেটা আমরা কিন্তু ভালো এক্সপ্লোর করি না, আমাদের কার্ডিওলজিস্টে করি না, এটা কিন্তু করা উচিত। ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট, they lower the myocardial oxygen demand by reducing blood pressure and myocardial contraction. দুই ধরনের আছে, অ্যামলোটিপিন গ্রুপ, নন ডাইহাইড্রোপেরিডিন, ডাইহাইড্রোপেরিডিন গ্রুপ। ডাইহাইড্রোপেরিডিন গ্রুপটা তারা হার্ট রেট কমায় না, তারা মেইনলি ভেসেলের উপর কাজ করে, ব্লাড প্রেশার কমায় বেশি। নন ডাইহাইড্রোপেরিডিন গ্রুপটা তারা কিন্তু কাজ করে হার্টের উপরে মেইনলি, তারা হার্ট রেট কমায়, কন্ট্রাক্টিলিটিও কমায়। কাজে এই ওষুধগুলা, ভ্যাপামিল ডেলটিজেন গ্রুপের ওষুধগুলা যাদের এলভি ডিসফাংশন আছে তাদের কিন্তু ইউজ করতে সাবধান, আমরা কিন্তু ফেলিওর বাড়িয়ে দিই ইস্কিমিয়া কমাতে গিয়ে। নিকোরান্ডিন, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভিটর, একটা নিকোটিনামাইডের নাইট্রেট ডেরিভেটিভ। এটা কিন্তু নাইট্রিক অক্সাইড ডনারও বটে এবং সে পটাশিয়াম চ্যানেল অপেনারও বটে, দুদিকে কাজ করে এবং তারা কিন্তু অ্যান্টিস্কেমিক হিসাবে কাজ করে। কিন্তু প্রবলেম একটাই, তারা একজনও মর্টালিটি বেনিফিট দেয় না, তারা সিম্পটম রিলিফের জন্য ভালো। সাইড এফেক্ট একটু নাউসিয়া, ভমিটিং হতে পারে, খুব রেয়ারলি ওরাল বা ইন্টেস্টিনাল আলসারেশন হতে পারে, তখন এটা একদমই বাদ দিতে হবে। আইএফ চ্যানেল অ্যান্টাগনিস্ট, ইভাপ্রাটিন, এটা কিন্তু মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বা প্রেশার উপর কোনো এফেক্ট নেই, এটা শুধুমাত্র কাজ করে অ্যাসেন্ডেন্টের উপর হার্ট রেট কমায়। কখন দিব আমি? রোগীকে বিটা ব্লকার দিয়েছি কিন্তু হার্ট রেট তারপরে দেখা যাচ্ছে রেস্টিং হার্ট রেট 70-এর উপর, তখন এটা দিয়ে আমরা করতে চাই। আমরা আসলে হার্ট রেট কত রাখতে চাই? 60 থেকে 70-এর মধ্যে থাকলে হার্টের জন্য খুব আরাম হয়। যখন এটা 90-এর উপরে যায় তখনই ডিমান্ড, অক্সিজেন যে ডিমান্ডটা সেটা বেড়ে যায়, ওয়ার্কলোড বেড়ে যায়, তখনই প্রবলেম হয়। আমরা তখন দিতে পারি, বাট এটা কখনই ফার্স্ট চয়েস না, আগে বিটা ব্লকার তারপরে এটা যুক্ত হবে। অথবা কারো যদি বিটা ব্লকার দিতেই পারছি না, বিটা ব্লকার দিলে প্রেশার কমে যাচ্ছে অথবা ব্রঙ্কোস্পাজম হচ্ছে, দেন ইউ ক্যান চুজ ইভাপ্রাটিন, এ ভেরি গুড ড্রাগ। রেনোলাজিন, এটাও কিন্তু অ্যান্টি এনজিনাল ড্রাগ। এটা কিন্তু কোথায় কাজ করে? এটা ক্যালসিয়াম ফ্লাক্সের উপর কাজ করে, ভাস্কুলার টোনের উপর, সিমটম রিলিফ করে। এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য একটু ভালো, কারণ তারা গ্লুকোজ মেটাবলিজম এফেক্ট করে HbA1c কমায়। এদের একটা সাইড এফেক্ট অনেকে বলে একটু কিউটি প্রলঙ্গেশন করে। খুব ইন্টারেস্টিং হলো যতগুলো সেফটি স্টাডি হয়েছে এদের কিউটি প্রলঙ্গেশন নিয়ে কিন্তু কোনো এরিথমিয়া অলসেট যে খুব বেশি হয়েছে তার কিন্তু কোনো প্রমাণ নেই। ট্রাইমেটাজিডিন একই রকম, এটা পাইপারিজিন ডেরিভেটিভ, রেনোলজিনের কাজিন বলতে পারি আমরা। এটা কি করে? তারা গ্লুকোজ ইউটিলাইজেশনটা মেইনলি হয় হার্টের মধ্যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, তাতে অক্সিজেন বেশি লাগে। এরা করে কি যে তারা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনকে ইনহিবিট করে গ্লুকোজ ইউটিলাইজেশনটা বাড়িয়ে দেয়, তাতে অক্সিজেনটা একটু কম লাগে। তার ফলে হয় কি, আমি অল্প সাপ্লাই, অক্সিজেন কম স্কুলে মানে কি আমরা সাপ্লাই কাজ হয়ে যাচ্ছে, এনার্জি ইউটিলাইজেশনটা বাড়ে। তো খেয়াল রাখতে হবে যাদের মোশন ডিসঅর্ডার আছে, পার্কিনসন ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমি দিব না। ইভেন্ট প্রিভেনশন, মর্টালিটি বেনিফিট কারা দিচ্ছে? অ্যাসপিরিন, আদি এবং অকৃত্রিম অ্যাসপিরিন। ইন হুম? ইন পেশেন্ট উইথ দি প্রিভিয়াস এমআই রিভাসকুলেশন আপনি দিতেই হবে, এবং যাতে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা আছে, ক্রনিক করোনারি সিনড্রোম আছে, তার তো দিতেই হবে। ক্লোপিডোগ্রাল কখন বিবেচনা করবো? যারা অ্যাসপিরিন টলারেট করতে পারে না। অ্যান্টিকোয়াগুলেন্ট কি দিতে পারবো যদি এফ থাকে, এবং তাদের মেইন উদ্দেশ্য হলো অ্যাঞ্জাইনার জন্য না, ইস্কিমিক স্ট্রোক এবং আদার ইস্কিমিক ইভেন্ট কমাতে হেল্প করে, সেই জন্য। এই ইনহিবিটর কখন দিব বা এআরবি? রোগীর যদি হার্ট ফেলিওর বা ডায়াবেটিস থাকে অথবা প্রেশার থাকে, সেক্ষেত্রে আমার এই ইনহিবিটর ইজ এ গুড চয়েস। কিডনি প্রোটেকশনের জন্য, ডায়াবেটিক পেশেন্টদের কিডনি প্রোটেকশনের জন্য অবশ্যই আমাকে এই ইনহিবিটর ইউজ করতে হবে। স্ট্যাটিনস, they are recommended in all patients with chronic coronary syndrome, class 1 indication.
If a patient goal is not achieved, the maximum tolerated dose আমি ইনস্টামাইড দিব। যারা ভেরি হাই রিস্ক অথবা আমি কিছুতে কমাতে পারছি না, অল্প কিছু পেশেন্ট আমরা পাই, তাদেরকে PCSK9 ইনহিবিটর, এটা হলো মনোক্লোনাল অ্যান্টিবডি, তাদেরকে আমি এটা ইউজ করব। রিভাস্কুলাইজেশন, এইবার আসি আমি শাকিল ফরিদের সাবজেক্টে। হ্যাঁ, ওখানে কিন্তু দুটো পার্ট, আমারও পার্ট আছে, ওরও পার্ট আছে। আমি তো ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, আমি কি পেশেন্ট পেলে কি তাহলে অ্যাঞ্জিওগ্রাম করে অ্যাঞ্জিওপ্লাস্টি করে নিব? না। In patient with coronary syndrome, optimal medical therapy is the key for reducing symptoms, halting the progression of atherosclerosis and preventing atherothrombotic event. Symptom relief, those anti-ischemic drugs. Halting the progression, statin. Antithrombotic event prevention, antiplatelet. Remember that. Perioperative revascularization plays a central role in the management of chronic coronary syndrome on top of medical treatment, but always as an adjunct to medical therapy. আমি রোগীকে বলি কি, ভাই ওষুধটা হলো ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উপরে আপনি 4তলা বাড়ি, 5তলা বাড়ি, 10তলা বাড়ি যাবেন, ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। দ্য ফাউন্ডেশন ইজ মেডিসিন। আমি বাইপাস করি, স্ট্যান্টিং করি, কর্নারটা খুলে দিলাম, আমার মেইন প্রবলেমটা কি? চর্বির জন্য ওটা বন্ধ হয়ে আসা। আমি যতদিন বেঁচে থাকবো আমার বডির মতো ওই কেমিক্যাল প্রসেসটা চলতেই থাকবে। সেটা কি দিয়ে আটকাবো? লাইফস্টাইল চেঞ্জ অ্যান্ড মেডিসিন। এই মেডিকেল থেরাপি, লাইফস্টাইল চেঞ্জ ইজ integral to treatment of any coronary patient. Revascularization by PCI or CABG may effectively relieve angina, reduce the use of anti-anginal drugs, improve exercise capacity, quality of life, and depending upon the initial internal problem, it will prolong life. Indication কখন করব? লেফট মেইন ডিজিজ যদি থাকে, প্রক্সিমাল এলএটি যদি স্টেনোসিস থাকে, 2 or 3 vessel disease যদি স্টেনোসিস উইথ ইম্পেয়ার্ড এলভি ট্রান্সফাংশন থাকে, লার্জ এরিয়া অফ ইসকেমিক ইনফাকশন যদি থাকে, একটা সিঙ্গেল করোনারি আর্টারি স্টেনোসিস বেশি থাকে, তাদের ক্ষেত্রে hemodynamically significant coronary stenosis with presence of limiting angina or angina equivalent insufficient response to optimized medical therapy. এটা অবশ্যই কাজ করবে, but first I have to try with anti-anginal and other drugs, then assess the patient whether it's symptom free or not, then I will go for revascularization by PCI or CABG depending on the angiogram findings. অ্যাডভাইস কি দিব? অবশ্যই বিড়ি খেও না, ওজন কমাও, বলা সহজ করা কঠিন, হাঁটো, খুব ভালো কথা, বলতে হবে ভাই বেশি করো না। আমি বলি কি জানেন, আমি বলি রোগীদের, ভাই লিসেন টু ইউর বডি উইল ডিকটেট কোনখানে গিয়ে থামতে হবে। আপনি আজকে 10 মিনিট হাঁটলেন, আপনার বডি খারাপ হলো, থেমে যান। 1 সপ্তাহ পরে দেখবেন 10 মিনিট কিছু হচ্ছে না, আপনি 20 মিনিট হাঁটতে পারছেন, তখন 20 মিনিট আপনার লিমিট। আস্তে আস্তে আগান, জোর করে হাঁটবেন না। এক্সারসাইজের একটা বড় সুবিধা হলো এটা কোলাটারাল ভেসেল তৈরি করায়, ন্যাচারাল বাইপাস তৈরি হয়, that may or may not be adequate, but it helps, it preserves the LV function. Avoid severe unaccustomed exertion. অতিরিক্ত কোনো কিছু ভালো না। আর vigorous exercise after a heavy meal or cold weather should be avoided. অনেক সময় আমরা বলি হাঁটার আগে একটু স্প্রে দিয়ে তারপরে হাঁটেন। টেক হোম মেসেজ, অনেক বকবক হলো, এবার থামি। In patients with suspected angina, it's important not only to make a diagnosis, but also assess the prognosis by assessing the risk factors, by assessing the LV function, by assessing the modifiable risk factor and non-modifiable risk factor, by choosing the proper medications. Management of angina should include lifestyle changes and pharmacotherapy to reduce not only symptoms, but also to reduce the cardiovascular risk, particularly those associated with high blood pressure and elevated lipids, and also blood sugar. In our country, in this subcontinent, we have become the heaven for diabetes, and we should pay attention to this. We are getting so fed with the advance of society, with the economic advancement. We are becoming much obliged to take a walk, and we are having big tummy and more diabetes.
Standard anti-angina medication include beta blocker, trimetazidine or analgesic, long-acting nitrate calcium channel blocker. But we know that now we know they do not prolong life. They relieve symptom. To prolong life, lifestyle change, dietary change, exercise, and aspirin, statin, ACE inhibitor as indicated. You have to pay attention to those factors. Relief of angina should be assessed again within 2 weeks after initiation of therapy. And invasive state is a reasonable option in patients who do not have adequate response to medical therapy. আমরা ওখানে গিয়ে আমি কি স্ট্যান্টিং করবো না বাইপাস করবো সেটা ফিজিক্যাল অ্যাসেসমেন্টও কিন্তু ইম্পর্টেন্ট। ওটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টার, সেজন্য আমি সে কথা বলিনি। বাট দ্যাট উইল হেল্প আস যে টার্গেট লিশন কোনটা। একটা ব্লক থাকা মানে সেটা যে আমার সিম্পটম তৈরি করছে তা কিন্তু না, সেটা একদম আলাদা চ্যাপ্টার বলে আমরা ওটা নিয়ে কথা বলিনি। আমার ধারণা শাকিল ওটা নিয়ে কথা বলবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, এক কথায় ব্রেথ টেকিং প্রেজেন্টেশন। আমি স্যার আসলে এত আগ্রহ নিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা অথবা অ্যাশেজ ক্রিকেট সিরিজও দেখি না। আজকে যত আগ্রহ নিয়ে স্যার এবং যত মনোযোগ দিয়ে আপনার প্রেজেন্টেশনটা শুনলাম। আর এখন স্যার ডক্টর শাকিল ফরিদ, ওনার জন্য খারাপ খবর হচ্ছে লিওনেল মেসির ইউকে যাওয়া হচ্ছে না, উনি স্পেনেই থাকছেন। ডক্টর শাকিল ফরিদ, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ হাসান। ফার্স্ট অফ অল অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমার স্লাইড তো দেখা যাচ্ছে না? ইয়েস, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়াদুদ ভাই ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। ইটস অ্যান হার্ড অ্যাক্ট টু ফলো। খুব নার্ভাস হয়ে করে ফেলছেন উনি আমাকে যখন BMI 23 নিয়ে বারবার হার্ট ডিজিজের রিস্কের কথা বলেছেন। এনিওয়ে, লেটস নট গো দেয়ার। তবে আমার মনে হয় ওয়াদুদ ভাই পারফেক্টলি আমার প্রেজেন্টেশনের ফাউন্ডেশনটা সেট করেছেন। I'm just going to build up on his presentation now. So আমার প্রেজেন্টেশনের টপিক যদিও CABG, when, why and how, আমি অ্যাকচুয়ালি রিভাস্কুলারাইজেশন নিয়ে একটু কথা বলবো। কখন স্টেন্টিং করা উচিত, কখন CABG করা উচিত। ইফ ইউ লুক অ্যাট হিস্ট্রি, 1968-এ Favalaro, ইটালিয়ান সার্জন, ফার্স্ট CABG পারফর্ম করে। এরপরে উই হ্যাভ কাম আ লং ওয়ে। এবং পৃথিবীর ইতিহাসে CABGর মতো এত হাইলি স্ক্রুটিনাইজ সার্জারি আর নাই, বিকজ এটা পেশেন্টের জন্য লাইফ সেভিং। এটার উপর বেস করে অনেক হাসপাতাল চলে এবং এর উপর অনেক বিরাট ইন্ডাস্ট্রি। সো এটা খুব কমপ্লেক্স একটা অপারেশন যেটা হ্যাজ বিন স্ক্রুটিনাইজ। ওয়াদুদ ভাইয়ের স্লাইড, যেটা আমি আমাদের কার্ডিওথোরাসিক কাউন্টারপার্টটা দেখাবো। সো এটা জয়েন্ট গাইডলাইন ESC এবং ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর কার্ডিওথোরাসিক সার্জনসের, যেখানে ওয়াদুদ ভাই পারফেক্টলি বলছেন ফর প্রগনোসিস আমরা কখন পেশেন্টের উপর ইন্টারভেনশন করব। যদি লেফট মেইন স্টেম ডিজিজ 50% থাকে, LAD ডিজিজ মোর দ্যান 50% থাকে, 2 to 3 ভেসেল ডিজিজ মোর দ্যান 50% উইথ ইম্পেয়ার্ড LV, অথবা যদি লার্জ এরিয়া অফ ইস্কিমিয়া মোর দ্যান 10% থাকে, অথবা কোনো পেশেন্টের যদি সিঙ্গেল রিমেইনিং পেটেন্ট করোনারি আর্টারিতে মোর দ্যান 50% থাকে, এবং সিমটমের জন্য কখন আমরা করব সেটাও ওয়াদুদ ভাই খুব নাইসলি বলেছেন যে অপটিমাইজ মেডিকেল থেরাপি যদি ফেল করে। তো you don't need to know anything else. মানে এটা খুব জিনিসটা কি এতই সিম্পল যে এই গাইডলাইন গুলো ফলো করলে সব হয়ে যাবে? নট নেসেসারিলি। এই দুটা অ্যাঞ্জিওগ্রাম যদি দেখেন আপনারা, ফার্স্ট এটা হচ্ছে একটা লেফট সাইডের করোনারি অ্যাঞ্জিওগ্রাম। এখানে হচ্ছে লেফট করোনারি আর্টারির এটা বিগিনিংটা, তারপর এটা কয়েকটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে, এবং এটা লেফট মেইন স্টেম যেটা বলি সেখানে একটা মেজর লেশন দেখা যাচ্ছে। একই পেশেন্টের আবার রাইট করোনারি আর্টারিতে একটা সিগনিফিক্যান্ট লিশন দেখা যাচ্ছে। এখন পেশেন্টটা যদি এরকম হয়, 50-year-old, 55-year-old, খুব ফিট গাই, we shall of course offer some sort of treatment to this patient. আবার যদি পেশেন্টটা এরকম একটা 85 বছরের লোক হয় যে COPD, অ্যাডভান্স COPD, স্মোকিং, ব্যাড লাইফস্টাইল, আমরা কি তাকে ইন্টারভেনশন করব? আবার যদি একটা 50-year পেশেন্ট এরকম হয় যে হুইল চেয়ার বাউন্ড, মাল্টিপল কোমরবিডিটি, ম্যালিগনেন্সি, আর উই গোনা ডু এনিথিং অন দিস পেশেন্ট? আবার at the same time একটা 85 বছরের লোক যে কমপ্লিটলি ফিট, যে ট্রেনিং করে, অ্যাথলিট একজন, তাকে কি আমরা ডিনাই করব? তো জিনিসটা খুবই কমপ্লেক্স, এবং জিনিসটা আমাদের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটা অ্যাসেসমেন্টই করে পেশেন্টকে ডিসিশন নিতে হয়। এখন ওয়াদুদ ভাই একটা কথা, খুব নাইস কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আমরা কখন ইন্টারভেনশন করব 10% এর বেশি ইসকেমিয়া যদি থাকে। ওটা কি কোন জায়গা থেকে ডেটা? এটা হচ্ছে হাকামোভিচ
Pathophysiology ডেটা 2003 তে, যেটাতে তারা দেখালো যে যদি একটা গ্রুপকে ইন্টারভেনশন করা হয় আরেকটা গ্রুপকে ইন্টারভেনশন না করা হয়, যাদের মোর দ্যান 10% এর বেশি ইস্কিমিয়া তাদের মর্টালিটি মাচ বেটার যদি তাদের ইন্টারভেনশন করা হয়। এখন আজকে যে মায়োকার্ডিয়াল রিভাস্কুলারাইজেশন, এটার বেসিস ওই ল্যান্ডমার্ক পেপারের মাধ্যমে, কিন্তু ওই পেপারটার বেসিস ছিল রেট্রোস্পেক্টিভ ডেটার উপরে। প্রসপেক্টিভ ডেটা কি বলে? প্রসপেক্টিভ ডেটা আমরা দেখতে চাইলে এই নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের 2020 এই পাবলিকেশনে যেতে হবে। ফেমাস ইস্কিমিয়া ট্রায়াল, ইস্কিমিয়া ট্রায়ালে ওরা যেটা করে, ওরা প্রায় 5,000-এর উপরে পেশেন্টকে এনরোল করে দুটা ভাগে ভাগ করে। ওরা কাদেরকে ইনক্লুড করে? ওরা ইনক্লুড করে যেসব পেশেন্টের ইসকেমিক স্টেবল ইস্কিমিয়া আছে কিন্তু সিভিয়ার করোনারি আর্টারি ডিজিজ আছে। হাউএভার তারা এক্সক্লুড করে যাদের রিসেন্ট হার্ট অ্যাটাক, যাদের এলভি ফাংশন ভালো না, যাদের NYHA 3-4 সিমটম, যাদের আনএক্সেপ্টেবল অ্যাঞ্জাইনা, অথবা যাদের লেফট মেইন স্টেম ডিজিজ, এই পেশেন্টদেরকে তারা এক্সক্লুড করে তারা কতগুলো ইনভেসিভ কতগুলো ফাংশনাল টেস্টিং করে। ফাংশনাল টেস্টিং ওয়াদুদ ভাই একটু টাচ বেস করেছিলেন, মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান, স্ট্রেস একো, কার্ডিয়াক MRI, ইটিটিও করে উইদাউট ইমেজিং করে। ওরা দেখে যে এই দুটো গ্রুপের মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি। ইন্টারেস্টিংলি ওরা যখন প্রাইমারি কম্পোজিট আউটকাম দেখে, হুইচ ইনক্লুডেড ডেথ, তারপরে MI, তারপর রিপিট রিভাস্কুলারাইজেশন এটসেট্রা, ওরা কোনোটাতেই কোনো ধরনের ডিফারেন্স খুঁজে পায়নি। সো গোয়িং ব্যাক টু অরিজিনালি ওয়াদুদ ভাই যে কথাটা বললেন যে কারো যদি স্টেবল অ্যাঞ্জাইনা থাকে, মেডিকেশন এটা আন্ডার কন্ট্রোল থাকে, তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রিট দ্য পেশেন্ট কনজারভেটিভলি। হাউএভার এই ধরনের একটা ডেটা দেখলে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু ওরা অনেক ইম্পর্টেন্ট গ্রুপ অফ পেশেন্টকে বাদ দিয়েছে এবং তার ফলো আপ পিরিয়ড ইজ অনলি আপ টু 3.4 ইয়ার্স। 5 ইয়ার হলেও মিডিয়ান ফলো আপ হচ্ছে 3.4 ইয়ার। সো আমরা জানি না আমরা যদি আরো ফলো করি 10 বছর এই কার্ভটা কিভাবে ডাইভার্জ করবে অথবা এমার্জ করবে। এখন সিনটেক্স স্কোর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই সিনটেক্স স্কোরটা বেসিস এখনকার যে আমরা করোনারি রিভাস্কুলারাইজেশন মানুষকে অফার করি সেটার, যেটা হয় যে বিভিন্ন জায়গায় লিশন থাকে, লিশনগুলো টাইপের উপর, লোকেশনের উপরে, সিভিয়ারিটির উপরে ভিত্তি করে একটা সিনটেক্স স্কোর করা হয় এই এরকম 1, 2, 3, 4 করে, এবং পেশেন্টকে একটা স্কোর দেওয়া হয়। যদি লো সিনটেক্স স্কোর থাকে, লেস দ্যান 22 থাকে, সেটাকে ধরা হয় লো সিনটেক্স স্কোর। ইন্টারমিডিয়েট স্কোর ধরা হয় যদি 23 থেকে 32 থাকে। হাই সিনটেক্স স্কোর থাকে, হাই সিনটেক্স স্কোর ধরা হয় যদি ইফ ইটস মোর দ্যান 33। সো এটা হলো বেসিস এখনকার রিভাস্কুলারাইজেশন গাইডলাইন গুলোর। এখন এই জিনিসটার প্রবলেমটা কোন জায়গায়? এটা একটা পেশেন্ট যার অ্যানজিওগ্রাম আমরা দেখতে পাচ্ছি, তার ট্রিপল ভেসেল ডিজিজ হয়েছে। দেখেন এখানে একটা লিশন, এখানে একটা লিশন। সো এটা লেফট সাইডের দুটো আর্টারি, রাইট সাইডের আর্টারি, এখানে ডিজিজ, এটা ট্রিপল ভেসেল ডিজিজ। আবার এটাও ট্রিপল ভেসেল ডিজিজ। যারা এখানে কার্ডিওলজিস্ট অথবা কার্ডিয়াক সার্জন তারা বুঝবেন যে এই সাইডের পেশেন্টটার ডিজিজটা অনেক বেশি সিভিয়ার, which is represented by the syntax score. এই পেশেন্টের স্কোর 21, এই পেশেন্টের স্কোর 52। এই দুটা জিনিস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ট্রিটমেন্ট হবে। তো আমরা এই জিনিসগুলোই আস্তে আস্তে আমরা আসবো যে এভিডেন্স কি, কখন কি করা উচিত, কেন করা উচিত। এখন আমি যদি ESC এবং EX এর জয়েন্ট গাইডলাইনে যাই, তারা কি বলে? এটা 2018 এর, এরপরে একটা বিরাট ফল আউট হয়েছে বিটুইন দ্য টু গ্রুপস। আমি আসবো এটা কেন। সো ওদের কি বলে? ওরা বলে যদি পেশেন্টের শুধু প্রক্সিমাল এলএডি ডিজিজ থাকে, সিঙ্গেল ভেসেল ডিজিজ থাকে, তাহলে তাকে CABG করা যেতে পারে, PCIও করা যেতে পারে। নর্মালি এইসব পেশেন্ট এখনকার জমানায় PCI হয়। প্রক্সিমাল এলএডি ডিজিজ না থাকলে কোনো প্রগনোসিক বেনিফিট নাই, এখানে কিছু করা উচিত না, তবে স্টেন করা যায়। যদি টু ভেসেল ডিজিজ থাকে, এগেইন যদি এলএডি ডিজিজ না থাকে এই টু ভেসেল ডিজিজে, CABG করা উচিত না, পেশেন্টের স্টেন্টিং করা উচিত। এখন প্রক্সিমাল এলএডি স্টেনোসিস যদি থাকে, CABG ইজ গুড, ইকুয়ালি PCI ইজ গুড। এখন লেফট মেইন স্টেম ডিজিজ, এখানেই প্রবলেমটা, এটা আমি আসবো। পুরানো আগের গাইডলাইন যেটা 2008 এর, সেটা অনুসারে যদি স্কোর, সিনটেক্স স্কোর খুব হাই হয়, তার ডেফিনেটলি CABG হওয়া উচিত, তার স্টেন্টিং করা উচিত না। যদি লো টু ইন্টারমিডিয়েট থাকে তাহলে স্টেন্টিং ইজ অ্যান অপশন। এখন লো যদি থাকে, ক্লাস 1 ইন্ডিকেশন, PCI CABG বোথ,
কিন্তু যদি ইন্টারমিডিয়েট স্কোর থাকে তাহলে ক্লাস 2A ইন্ডিকেশন হুইচ ইজ ইকুয়ালি গুড। ট্রিপল ভেসেল ডিজিজে কি? ট্রিপল ভেসেল ডিজিজে চিন্তা করতে হবে ডায়াবেটিস আছে নাকি ডায়াবেটিস নাই। যদি পেশেন্টের ডায়াবেটিস না থাকে, সিনটেক্স স্কোর লো থাকে, তাহলে বোথ আর অপশন, CABG, PCI বোথ। কিন্তু যদি পেশেন্টের ট্রিপল ভেসেল ডিজিজ থাকে কিন্তু ইন্টারমিডিয়েট অর হাই স্কোর থাকে, তাহলে পেশেন্টের CABG ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট, স্টেন্টিং করা উচিত না। এখন আমরা যদি ডায়াবেটিক পেশেন্টে দেখি, ডায়াবেটিক পেশেন্টে ইটস ওয়েল অ্যাকসেপ্টেড যে ট্রিপল ভেসেল ডিজিজ, এনি কাইন্ড অফ সিনথেস স্কোর, the results are much better compared to PCI. এখন এই যে সিনটেক্স স্কোর, এটার বেসিস ছিল এই ট্রায়ালটা, সিনটেক্স ট্রায়াল, যেটা 1800 পেশেন্টের উপর করা হয়, মাল্টি সেন্টার ট্রায়াল, এবং এই ট্রায়ালটা 2005 থেকে 2007 করা হয় এবং 10 বছরের রেজাল্ট এটার অ্যাভেলেবল। এদের কি কনক্লুশন ছিল? এদের কনক্লুশন ছিল CABG সার্ভাইভাল বেনিফিট প্রোভাইড করে ট্রিপল ভেসেল ডিজিজে, বাট নট ইন লেফট মেইন স্টেম ডিজিজ। আমরা যদি একটু ডেটাটা দেখি, এটা হচ্ছে ট্রিপল ভেসেল ডিজিজ, এখানে দেখা যাচ্ছে যে হ্যাজার্ড রেশিও 1.42, সো ক্লিয়ার একটা অ্যাডভান্টেজ CABG ওভার PCI। এখানে লালটা হচ্ছে PCI, ব্লুটা হচ্ছে CABG। লোকমান ভাই মনে হয় একটু মিউট করতে হবে। আমরা যদি তারপর লেফট মেইন স্টেম করোনারি ডিজিজে দেখি, দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডায়াবেটিসে এই সিনটেক্স ট্রায়ালে কোনো ডিফারেন্স নাই, হুইচ ইজ কন্ট্রারি টু লট অফ আদার স্টাডিজ। এখানে সিনটেক্স ট্রায়ালের আরো রেজাল্ট 3 ভেসেল ডিজিজ এবং হাই সিনটেক্স স্কোর হলে দেখা যাচ্ছে যে ইট ফেভার CABG। রেস্ট অফ দ্য থিং এর জন্য PCI, CABG বোথ আর অপশনস। এখন এই যে আমি লেফট মেইন স্টেম ডিজিজ বললাম, আমি একটু লেফট মেইন ডিজিজের উপর এখন একটু কনসেন্ট্রেট করব। এটা একটা রিসেন্ট পেপার যেখানে ওরা স্টাডি পপুলেশন যাদের লেফট মেইন স্টেম ডিজিজ ছিল তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে, লো টু ইন্টারমিডিয়েট কে এক গ্রুপে, হাই কে আরেক গ্রুপে, তারপর ওদেরকে CABG এবং PCI ওরা কম্পেয়ার করে ওরা যেটা দেখে ইন্টারেস্টিংলি, টার্গেট ভেসেল রিভাস্কুলারাইজেশন, সো রিপিট রিভাস্কুলারাইজেশন ওয়াজ হায়ার উইথ পেশেন্টস হু হ্যাড হাই সিনটেক্স স্কোর। সো আমরা যদি লো অ্যান্ড ইন্টারমিডিয়েট সিনটেক্স স্কোর দেখি, যে রিপিট রিভাস্কুলারাইজেশন হায়ার ছিল PCI গ্রুপে দেন CABG গ্রুপ, কিন্তু মর্টালিটি এবং আদার সিরিয়াস ইভেন্ট সেম ছিল। হাউএভার হাই সিনটেক্স স্কোর গ্রুপে মর্টালিটি, সিরিয়াস ইভেন্টস, রিভাস্কুলারাইজেশন সবগুলো PCI গ্রুপে হায়ার ছিল CABG তে। সো CABG ওয়াজ বেটার ইন দ্যাট। এখন লেফট মেইন স্টেম ডিজিজ নিয়ে এত প্রবলেম কেন? এটা একটা লেফট মেইন স্টেম ডিজিজ, এটা যে কেউ এগ্রি করবে, ইটস কোয়াইট কমপ্লেক্স। এখানে লেফট মেইন, এটা ভাগ হচ্ছে left anterior descending artery, এটা circumflex artery, and you can see how complex the lesion is. আর এটা একটা লেফট মেইন স্টেম ডিজিজ যেখানে দেখা যাচ্ছে যে এটা খুব সিম্পল একটা লেশন, এটা একদম বিগিনিং এ লেফট মেইন স্টেমের, এটা ইজিলি স্টেন্টেবল। সো এই ডিজিজ আর এই ডিজিজের রেজাল্ট কিন্তু সেম হবে না, এবং এই ডিজিজ এবং এই ডিজিজের সিনটেক্স স্কোর কিন্তু সেম না। সো আমরা যদি একটু গাইডলাইনটাতে ফেরত যাই, যে যেটা বলা হয়েছে লেফট মেইন স্টেম disease with high syntax score, এখানে CABG better than PCI, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। লেফট মেইন স্টেম ডিজিজ উইথ লো সিনটেক্স স্কোর, যেখানে CABG, PCI both are option, এটাও more or less acceptable। সমস্যা হচ্ছে এই জায়গাটাতে, যেখানে লেফট মেইন স্টেম ডিজিজ উইথ ইন্টারমিডিয়েট সিনটেক্স স্কোর, সার্জারি ক্লাস 1 ইন্ডিকেশন, আর PCI ক্লাস 2A ইন্ডিকেশন। এখানে সমস্যা কেন? বিরাট নাম্বার একটা পেশেন্ট কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। এখানে খুব কম পেশেন্ট, এখানে কিছু পেশেন্ট, কিন্তু মেজরিটি পেশেন্ট কিন্তু লেফট মেইন স্টেম ডিজিজের এখানে পড়ে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাই একটা CABG এন্ড PCI পেশেন্টকে অফার করা হবে নাকি এটা ডিসাইড করার জন্য। এখন এটা হচ্ছে এক্সেল ট্রায়াল, এটা একটা ইন্টারেস্টিং ট্রায়াল যেখানে পেশেন্ট যাদের ইন্টারমিডিয়েট টু লো স্কোর ছিল লেফট মেইন স্টেম ডিজিজ তাদেরকে ইনক্লুড করা হয়। এটা 5 বছরের রেজাল্ট দেওয়া হয়। এটা নিয়ে বিরাট ফলো আউট হয়েছে বিটুইন দ্য কার্ডিয়াক সার্জিক্যাল ওয়ার্ল্ড এন্ড দ্য কার্ডিওলজিস্ট। এখানে কনক্লুশন কি ছিল? কনক্লুশন ছিল যে লেফট মেইন করোনারি ডিজিজ যাদের লো অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যানাটমিক্যাল কমপ্লেক্সিটি, তাদের 5 ইয়ার্স এর মধ্যে কম্পোজিট আউটকামে কোনো ডিফারেন্স নাই। কম্পোজিট আউটকাম ছিল ডেথ, স্ট্রোক, MI। এখন এই জিনিসটা নিয়ে কেন এত ফলো আউট হলো? এখানে অনেকগুলো প্রবলেম ছিল এই পেপারে। ফার্স্ট আমরা যদি ডেথ দেখি, ডেথে অ্যাবসলিউটলি রাইট। আমরা ফার্স্টে কম্পোজিট আউটকাম যদি দেখি, ডেথ, স্ট্রোক এন্ড MI কোনো ডিফারেন্স ছিল না। এরপর যদি আমরা এখানে ইস্কিমিয়া ড্রিভেন রিভাস্কুলারাইজেশন কে ইনক্লুড করি,
তাহলে আমরা দেখি যে odds ratio 1.39 আর p value 0.002. So clearly CABG had a benefit. CABG লালটা আর ব্লুটা PCI. এখন এটা হাইলাইট করা হয়নি ঠিকমতো এই পেপারটাতে অনেকগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। এখানে যে লিড ইনভেস্টিগেটর প্রফেসর গ্রেগস্টন, হি ইজ এ কার্ডিওলজিস্ট, সে 20টা প্রাইভেট মেডিকেল কোম্পানির সাথে কাজ করে, যাদের মধ্যে স্টেন্ট কোম্পানি ইনক্লুডেড, এবং এই স্টাডিটার ফান্ডার ছিল অ্যাবট কোম্পানি, যারা হচ্ছে স্টেন্ট মেকার, এই জিন স্টেন্ট এটা প্রডিউস করে। সার্জন যে ছিল প্রফেসর পিটার ক্যাপিটেন, সে হচ্ছে মেট্রোনিকের সিইও, অ্যানাদার কোম্পানি, এবং এটা নিয়ে বিবিসিতে এবং অনেক জায়গায় অনেক প্রোগ্রাম হয় যেখানে বলে যে সার্জনসরা হ্যাভ উইথড্রন সাপোর্ট ফর হার্ট ডিজিজ অ্যাডভাইস। সো 2018 এর আমি যে গাইডলাইনটা দেখালাম, ইএক্স এন্ড ইএসসি এর মধ্যে একটা বিরাট ফল আউট হয়ে ওই জয়েন্ট গাইডলাইন তারা করে। এখন সমস্যা কি ছিল? সমস্যা, এক নম্বর সমস্যা এমআই ওয়াদুদ ভাই ভালোভাবে বলতে পারবেন। এখানে এমআই এর অনেক ডেফিনেশন আছে। এমআই এর একটা ডেফিনেশন হচ্ছে ইউনিভার্সাল ডেফিনেশন, একটা হচ্ছে থার্ড ডেফিনেশন, ফোর্থ ডেফিনেশন, ইউনিভার্সাল ডেফিনেশন, আবার আরেকটা হচ্ছে সোসাইটি ফর কার্ডিওভাস্কুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশন, ওদের একটা ডেফিনেশন। সো যখন এক্সেল ট্রায়ালটা প্রথম শুরু হয়, ঠিক করা হয় যে থার্ড ডেফিনেশনটা ইউজ করা হবে অফ এমআই, যেটা ওয়াজ বেসড অন কার্ডিয়াক biomarkers as well as angiographic findings, new wall motion abnormality, ECG changes, etc. কিন্তু মিডওয়ে থ্রু দ্য ট্রায়াল ইনভেস্টিগেটররা ডিসাইড করে যে SCAI ডেফিনেশন, যেটা মোস্টলি বেসড অন CKMB এবং এই কতগুলো প্যারামিটার, এটা ইউজ করবে। সো এটা করাতে দেখা গেছে যে মায়োকার্ডিয়াল ইনফারকশনের রেট অনেক ডিফারেন্স হয়ে গেছে। ইফ ইউ লুক অ্যাট ইট, এটা এমআই রেট এই ট্রায়ালের ইনিশিয়ালি কার্ডিয়াক সার্জারি 6% ছিল, এরপর কিন্তু কার্ডিয়াক সার্জারির এমআই following CABG MI static, however PCI তে কিন্তু statically এটা উঠছে এবং the lines are diverging. এখন আমরা যদি বিভিন্ন ট্রায়াল দেখি, কোন ট্রায়ালে CABG 6% ইমিডিয়েট পোস্ট অপ এমআই ছিল না, প্রত্যেকটা ট্রায়ালে রাফলি 2 to 3%। এই জিনিসটাকে আরো রিইনফোর্স করে যখন একটা স্টাডি বের হয় যেখানে থার্ড ইউনিভার্সাল ডেফিনেশন অফ এমআই করে দেখা যায় যে CABG 1.9%, আর PCI তে MI 3.2%, এবং যখন জাস্ট ডিফারেন্ট MI ডেফিনেশন অ্যাপ্লাই করা হয় তখন দেখা যায় যে ওই MI ইনসিডেন্সি 18.3 হয়ে যায় আর 5.5 থাকে অনলি PCI তে। এটা কিন্তু সেম গ্রুপ অফ পেশেন্টস। সো ইটস অ্যামেজিং অ্যাকচুয়ালি যে কিভাবে ডেটা চেঞ্জ হয়। সেকেন্ড প্রবলেম কি? অল কজ মর্টালিটি। কনক্লুশনে এক্সেল পেপারে বলা হয়েছে যে অল কজ কোনো মেইসে কোনো ডিফারেন্স ছিল না। হাউএভার ইফ ইউ লুক অ্যাট ইট, দ্য অডস রেশিও ওয়াজ 1.3 and the lines are still diverging. 5 বছরে লাইনগুলো ডাইভার্জ করছে। থার্ডলি হচ্ছে রিভাস্কুলারাইজেশন। রিপিট রিভাস্কুলারাইজেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা দেখা গেছে সিগনিফিকেন্টলি হায়ার ছিল পিসিআই গ্রুপে এবং অডস রেশিও ছিল 1.84। এটাকে ওভাবে হাইলাইট করা হয়নি কনক্লুশনে। তখন অ্যাবটকে বলা হলো, যেহেতু এই লাইনগুলো সব ডাইভার্ট করছে, why don't we extend the study up to 10 years? What was the answer? They withdraw the sponsorship এই পেপারের। সো এই পেপারটা আর হবে না। সো এটা নিয়ে পুরা ওয়ার্ল্ড কার্ডিয়াক সার্জিক্যাল কমিউনিটি খুবই আনহ্যাপি এবং they have sent a letter to the editor of the New England Journal of Medicine. We are yet to see what happens. আরেকটা পেপার, নোবেল পেপারে হচ্ছে ওরা লেফট মেইন করোনারি আর্টারি ডিজিজকে কম্পেয়ার করে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের সাথে এবং সিএবিজির সাথে কম্পেয়ার করে, এবং ওরাও বলছে যে এখানে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স ছিল না। হাউএভার উইথ PCI the rates of non-procedural MI and repeat revascularization was much higher. So if you look at it, MACE higher ছিল, which was mainly driven by the other factors. All cause mortality into same chilo. But when you look at the non-procedural MI, rate ta hoche PCI te was much higher than CABG. Abar jodi repeat revascularization dekhen, je rate ta hoche PCI was much higher compared to CABG. Ebong hazard ratio 1.73 ebong statistically eguly significant chilo. সো এই যে আমি ফেরত গেলাম এই জায়গাটাতেই প্রবলেমটা, যে লেফট মেইন স্টেম ডিজিজ সিনথেক্স স্কোর, এখানে কি করব? দিস ইজ দ্য ডাইলেমা।
other situations more or less cardiac surgical community এবং cardiologists they are actually in par with the decision. এখন সিনট্যাক্স স্কোরের প্রবলেম কি? সিনট্যাক্স স্কোর হচ্ছে পিওরলি বেসড অন পিকচার একটা দেখে মানুষ মিস ইন্টারপ্রেট করতে পারে, এটা একটা ভিজুয়াল অ্যাসেসমেন্ট, এটা রং হতে পারে। ইফ ইউ লুক অ্যাট ইট, এই পেশেন্টের লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এখানে টাইট লিশন। লুক অ্যাট দ্য সার্কামফ্লেক্স আর্টারি, এখানেও টাইট লিশন। লুক অ্যাট দ্য রাইট করোনারি আর্টারি, এখানেও একটা টাইট লিশন। সো পেশেন্টটার ট্রিপল ভেসেল ডিজিজ। ইফ ইউ থিঙ্ক অফ ইট, পেশেন্টটার আইডিয়ালি সিএবিজি হওয়া উচিত। এখন আমি যদি এফএফআর করি, এফএফআর একটা খুব ভালো টুল, যেটা আমি পরে আসবো। ইউ সি যে এই লিশনটা সিগনিফিক্যান্ট অ্যাকর্ডিং টু এফএফআর, এই লিশনটা সিগনিফিক্যান্ট না অ্যাকর্ডিং টু এফএফআর, থার্ড লিশনটা ইজ সিগনিফিক্যান্ট অ্যাকর্ডিং টু এফএফআর। সো কি হলো, সাডেনলি পেশেন্টটা ট্রিপল ভেসেল ডিজিজ থেকে একটা 2 ভেসেল করোনারি আর্টারি ডিজিজ উইথ এলএডি স্টেনোসিস হলো। তখন পেশেন্টের কিন্তু বোথ অপশনস আর অ্যাভেলেবল, সিএবিজিও করা যাবে, তার পিসিআইও করা যাবে। এই জন্যই এফএফআরটা খুব ইম্পর্টেন্ট। সো এফএফআরটা কি জিনিসটা? এফএফআর একটা ওয়্যার দিয়ে তারা দেখে যে এখানে যদি একটা স্টেনোসিস থাকে, ওয়্যারের আগের প্রেশারের সাথে পরের প্রেশারকে তুলনা করে, যে আমরা যেটা দেখছি যে একটা ন্যারোয়িং, ওয়েদার ইটস সিগনিফিক্যান্ট অর নট। এটা যদি 0.8 এর নিচে হয় তাহলে ইটস সিগনিফিক্যান্ট, এটা যদি 0.8 এর নিচে না হয় তাহলে ইটস নট সিগনিফিক্যান্ট। সো এই জিনিসটা সিনট্যাক্স স্কোর 1 এর থেকে ফাংশনাল সিনট্যাক্স স্কোর এই জিনিসটা ডেভেলপ করা হলো। সো ফাংশনাল সিনট্যাক্স স্কোর হচ্ছে যেসব এফএফআর পজিটিভ লিশন থাকবে, একমাত্র সিনট্যাক্স স্কোর তাদেরই ক্যালকুলেট করব এবং করে আমরা একটা ফাংশনাল সিনট্যাক্স স্কোর বের করব। এটাতে প্রবলেম কি? এটাতে প্রবলেম হচ্ছে এই যে আমি বিভিন্ন গ্রুপ অফ পেশেন্টদের বললাম, এদের কোনো প্রিমরবিড স্টেটাস, কোনো পেশেন্ট স্টেটাস এখানে নাই। সো যার ফলে এখন সিনট্যাক্স স্কোর 2 বের হয়েছে, সিনট্যাক্স স্কোর 2 ফর সিএবিজি অ্যান্ড ফর পিসিআই, which incorporates age, creatinine clearance, ejection fraction, left main stem disease আছে নাকি, জেন্ডার কি, পেশেন্টের সিওপিডি আছে নাকি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে নাকি। এটা করে একটা স্কোর দিয়ে একটা গ্রাফে প্লট করা হয় টু সি যে একটা পেশেন্টের পয়েন্টের উপর বেসিস করে 4 বছরে তার প্রবাবিলিটি অফ ডেথ কত। যদি তার প্রবাবিলিটি অফ ডেথ 15% থাকে ফলোইং পিসিআই আর 31% থাকে ফলোইং সিএবিজি, তাহলে তার জন্য পিসিআই বেটার। আবার যদি উল্টা জিনিসটা হয় যে পিসিআই তে তার রিস্ক অফ ডেথ ইন 4 ইয়ার্স 31%, আবার 15% উইথ সিএবিজি, সেই পেশেন্টের জন্য সিএবিজি বেটার। সো এগুলি অনেক এখন সাইন্টিফিক্যালি করা হয়। এবং এফএফআর ইম্পর্টেন্স কার্ডিওলজি ওয়ার্ডে ওয়েল নোন। এটা ফেম 2 ট্রায়াল, যেখানে খুব ক্লিয়ারলি দেখা গেছে যখন এফএফআর গাইডেড টার্গেট ভেসেল রিভাস্কুলারাইজেশন করা হয়েছে, তখন দ্য আউটকাম ওয়াজ মাচ বেটার। এই যে ইয়েলো গ্রুপটা, এরা মেডিকেল থেরাপি পাচ্ছিল, আর এই গ্রুপটা পাচ্ছিল এফএফআর গাইডেড পিসিআই। এদের রেজাল্টস অনেক বেটার ছিল, এদের ইনসিডেন্স অফ রিপিট রিভাস্কুলারাইজেশন অনেক কম ছিল কম্পেয়ার টু দ্য মেডিকেল থেরাপি গ্রুপ। এখন আমি সিএবিজিতে আসি। সিএবিজি কিভাবে করি আমরা? এখনো ওয়ার্ল্ডে মোস্ট কমনলি যেটা করা হয়, একটা মেমোরি আর্টারি এবং 2টা ভেইন গ্রাফ করা হয়। এটা ইউরোপে 10% কেসে একটা থেকে বেশি আর্টারি ইউজ করা হয়, আমেরিকাতে লেস দেন 5% কেসে, অস্ট্রেলিয়াতে অ্যারাউন্ড 50% কেসে। এশিয়ান ডেটা খুব একটা শিওর না। আদার অপশন কি? 2টা মেমোরি আর্টারি ইউজ করা এবং রেডিয়াল আর্টারি ইউজ করা। থার্ড অপশন কি? সব আর্টারি ইউজ করা, সো 2টা আর্টারি এবং 2টা রেডিয়াল আর্টারি ইউজ করা। ফোর্থ অপশন কি? যে একই জিনিস করা, কিন্তু ওয়াই গ্রাফ যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে মেমোরি আর্টারি, একটা মেমোরি আর্টারিকে আরেকটা মেমোরি আর্টারি উপর দিয়ে তারপর করা। তো আমি এগুলি ডিটেইলসে যেতে চাই না ফর দ্য ইন্টারেস্ট অফ টাইম, এবং মেবি আমাদের নেক্সট উইকের লেকচার আমরা এটা করতে পারি। এখন আমি যে একটু আগে এফএফআর বললাম, এটা সিগনিফিকেন্স আমাদের কার্ডিয়াক সার্জিক্যাল ওয়ার্ল্ডে কি? আমাদের কার্ডিয়াক সার্জিক্যাল ওয়ার্ল্ড এর ইম্পর্টেন্স হচ্ছে, একটা ভেসেলে যদি খুব ভালো ডিজিজ থাকে, খুব ভালো ব্লক থাকে, এফএফআর পজিটিভ হয়, তাহলে ইফ ইউ পুট আ গ্রাফট, ওই গ্রাফটা পেটেন্সি বেটার হয়, দ্যাট ইজ লেস চান্স অফ দ্যাট গ্রাফ গোয়িং ডাউন। কিন্তু একটা ভেসেলে যদি গ্রাফ করা হয় যেখানে অ্যাকচুয়ালি স্টেনোসিস খুব একটা বেশি না, তখন আমরা বলি দ্য ফেনোমেনা কম্পিটিটিভ ফ্লো। দেখা যায় যে নেটিভ ভেসেল দিয়ে ফ্লো বেশি আসে এবং এই গ্রাফটেড ভেসেল দিয়ে ফ্লো কম আসে। স্পেশালি দিস ইজ ট্রু ফর আর্টেরিয়াল গ্রাফটস। তখন এই গ্রাফ গোজ ডাউন। এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে এফএফআর করা। আমরা স্পেশালি
যদি আমি অক্সফোর্ডের এক্সপিরিয়েন্স বলি, আমাদের অক্সফোর্ডে আমরা কিন্তু এফএফআর অনেক করি। আমরা যেটা করি, একটা পেশেন্ট যদি সিএবিজির জন্য আসে, তার যদি কোনো ডাউট থাকে ভেসেলটা কি ডিজিজ নাকি, আমরা এফএফআর করি। এফএফআর না করলে যেটা আমরা করি, যদি একটা মেমোরি আর্টারি পায় পেশেন্ট এবং আরেকটা এডিশনাল, একটা কি দুটা এডিশনাল আর্টেরিয়াল গ্রাফ পায়, প্রোভাইডেড যে এনাফ স্টোনোসিস থাকে। যদি এনাফ স্টোনোসিস না থাকে, যদি more than 70 to 90% stenosis না থাকে, we know the results of arterial grafts are not good. ওরম ক্ষেত্রে probably stenting is better or even a vein graft is good. এখন রিপিট রিভাসকুলারাইজেশন আমরা কখন করব? পেশেন্টের যদি আর্লি পোস্ট অপারেটিভ ইস্কিমিয়া হয় অথবা গ্রাফ ফেলার হয়, পেশেন্টের কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করা উচিত। যদি পেশেন্টের দেখা যায় নিউ ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, ইসিজি চেঞ্জেস, ইস্কিমিক চেঞ্জেস অথবা হিমোডাইনামিক্স ইনস্টেবিলিটি থাকে, পোস্ট সিএবিজি coronary artery graft is very important. এখনকার জমানায় আমার মনে হয় রিডু সিএবিজির ইনসিডেন্স খুব কম। হিস্টোরিক্যালি এটা খুব হাই ছিল, কেননা ইন্টারনাল মেমোরি আর্টারি ইউজ হতো না। তো এইসব পেশেন্টের যখন কিছুদিন পরেই ইসকেমিয়া হতো, তখন তাদেরকে রিডু সিএবিজি করা হতো। কিন্তু এখন যেহেতু ইন্টারনাল মেমোরি আর্টারি ইউজ করা হয়, এটার ইনসিডেন্স খুব কম। হাউএভার, যদি কোনো কারণে ইন্টারনাল মেমোরি আর্টারি ইউজ করা না হয়ে থাকে, তাহলে রিডু সিএবিজি ইন্ডিকেটেড। আদারওয়াইজ মোস্ট অফ দ্য cases can be sorted out by means of PCI. এখন অফ পাম্প বেটার না অন পাম্প বেটার, এই জিনিসটা অনেকেই জিজ্ঞাসা করে, এবং বাংলাদেশে, ইন্ডিয়াতে, হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অফ পাম্প ইজ ভেরি 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 পপুলার। আমাদের ডেটা কি বলে? আমরা যদি এই ডেটাটা দেখি, এটা ল্যামি এটলের করা, এটা করোনারি ট্রায়াল, এটার লং টার্ম রেজাল্টস পাবলিশ হয়েছে। এটা খুবই একটা রোবাস্ট স্টাডি ছিল। এখানে কিন্তু অন পাম্প অফ পাম্পে কোনো ধরনের ডিফারেন্স দেখা যায়নি। ইনিশিয়ালি 1 ইয়ারে দেখা গিয়েছিল যে রিপিট রিভাসকুলারাইজেশন একটু বেশি ছিল অফ পাম্পে, কিন্তু যখন 6 ইয়ার্স এইটা দেখা হয়, তখন দেখা যায় যে মোরলেস দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। ইফ ইউ লুক অ্যাট ইট, all the post-operative markers outcomes at 5 years were all identical. However, Excel trial যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে অন পাম্পে রেজাল্ট ওয়াজ বেটার, 4.5 আর এটাতে 8.8. But then, you know, this trial wasn't designed to look at the difference between off pump and on pump, so we cannot actually come into a conclusion regarding that. এটা একটা স্নাইপার। ওয়ার্ল্ডে আপনারা জানেন যে স্নাইপার অনেক দূরের থেকে একজন পার্সনকে গুলি করতে পারে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লংগেস্ট স্নাইপার কিল ছিল, প্রায় 12,000 ফিট দূরে। এটা আমি কেন দেখাচ্ছি? এই স্নাইপারটা তাকে খুবই খুবই প্রিসাইজ শুটিং করতে হয় একটা মুভিং টার্গেটে, যাতে 12,000 ফিটে তাকে হিট করতে পারে। ইজিয়ার অপশন হচ্ছে ড্রোন ইউজ করা, জাস্ট ড্রোনটা ওখানে যাবে, মুভিং টার্গেটকে মারবে। আমার কথা হচ্ছে অফ পাম্প অন পাম্প যখন কেউ জিজ্ঞাসা করে, আই সে এক্স্যাক্টলি দ্য সেম থিং। অন পাম্প ইজ এ ভেরি সেফ প্রসিডিওর, খুব ইজি, হার্ট স্টপ করা। Why would you not do that? Having said that, অফ পাম্পের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। যদি ওটা খুবই ডিজিজড হয় অথবা খুব হাই রিস্ক পেশেন্ট হয়, অফ পাম্প হ্যাজ বিন শোন টু বি beneficial. However, equally all are based on retrospective data, and it included centers where they are very much used to doing off pumps. এখন সিএবিজি কি করা উচিত যদি একটা পেশেন্টের পুয়ার এলভি থাকে? লুক এট দিস এলভি, এটা একটা একোকার্ডিওগ্রাম। এখানে দেখা যাচ্ছে যে এলভিটা বেলুনিং হয়েছে, এটার ওয়ালটা খুবই থিন, ইট লুকস প্যাথেটিক। এরকম সিচুয়েশনে কোন ধরনের ভায়াবিলিটি স্টাডি করা উচিত, ওয়েদার ইটস কার্ডিয়াক এমআর, অথবা পেশেন্টের ডোবিটামিন স্ট্রেস একো, অথবা পেশেন্টের স্পেক্ট, অথবা 6 মিনিট ওয়াক টেস্ট। বাংলাদেশের মতো জায়গায় এটা প্র্যাকটিক্যাল না, কেননা আমি জানি ওয়াদুদ ভাই যেটা বললেন, অনেক জায়গাতেই কিন্তু এই টেস্টগুলো অ্যাভেলেবেল না। একটা ভালো ইন্ডিকেটর এই সিচুয়েশনে হচ্ছে পেশেন্টের পেইন আছে নাকি। যদি পেশেন্টের পেইন থাকে এবং এই ধরনের ভেন্ট্রিকল হয়, ইউজুয়ালি ইট ইন্ডিকেটস যে মায়োকার্ডিয়াম ইজ ভায়াবল। যদি পেশেন্টের পেইন না থাকে অথবা ডায়াবেটিক হয়, তখন ইউ হ্যাভ টু কেয়ারফুলি জাজ অ্যান্ড ইউ ক্যান অ্যাটলিস্ট গেট ডোবিটামিন স্ট্রেস একো। আমরা কার্ডিয়াক এমআর করি, লেট গ্যাডোলিনিয়াম এনহ্যান্সমেন্ট দেখি টু আন্ডারস্ট্যান্ড যে এটা অ্যাকচুয়ালি ভালো নাকি ভালো না। এই জিনিসটা দেখার জন্য স্টিচ ট্রায়াল অনেক আগে হয়েছিল, এবং স্টিচ ট্রায়ালের লং টার্ম রেজাল্টে দেখা গেছে যে কম্পেয়ার টু মেডিকেল থেরাপি, সিএবিজি ফেয়ারস মাচ বেটার, প্রোভাইডেড যে মায়োকার্ডিয়ামটা ভায়াবল। সো ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন কারো যদি পুয়ার এলভি থাকে, যদি তার সিঙ্গেল ভেসেল ডিজিজ থাকে, এলভি ইজেকশন ফ্র্যাকশন 28% এর বেশি হয়,
স্মলার লেফট ভেন্ট্রিকুলার এন্ড সিস্টোলিক ভলিউম থাকে, লিমিটেড ক্যাপাসিটি থাকে, আমি যে 6 মিনিট ওয়াক টেস্ট দেখালাম, ইফ ইটস লেস দ্যান 300 মিটার ইটস বেটার টু কন্টিনিউ উইথ মেডিকেল থেরাপি। হাউএভার যদি টার্গেটেবল ভেসেল থাকে পেশেন্টের 3 ভেসেল ডিজিজ থাকে, লোয়ার ইজেকশন ফ্র্যাকশন, preserved functional capacity, so 6 minute walk test more than 300 meter করতে পারে, MR থাকে, mitral regurgitation থাকে, increase of MI অথবা sudden cardiac death থাকে, you can do CABG and medical therapy. However, you have to warn the patient about the increased risk of surgery. A bit, looking at the future, hybrid revascularization এর advantage হচ্ছে এটা both world এর ভালো জিনিসটাকে combine করে. So you do a lima to LED graft in a patient with the triple vessel disease, and then afterwards you send the patient to the cath lab and do the other 2 stents. So deal with the other 2 vessels by doing stents. এটাতে ইনসিশন ছোট, স্টার্নোটমি লাগে না, এবং the outcome is pretty good. আমরা আমাদের গ্রুপ থেকে, আমি যখন কেমব্রিজে ছিলাম, we published our results where we have shown যে incidence of repeat revascularization was very, very low in patients who had hybrid and mid-cap. So it is a good thing, but the problem is these are all retrospective data, এবং খুব strong, robust prospective study, randomized control trial এখানে নাই, especially because আমাদের western world এ disease pattern is different এবং quite aggressive patient পাওয়া যায়. A bit about the outcome of CABG. এটা UK data 2017-18 এ elective CABG এর পরে পেশেন্টের mortality ছিল less than 1%. Can you imagine how good it was? এবং যদি আমরা all comer CABG দেখি, which includes emergency CABG, urgent CABG, it is 2.71, এবং এই ডেটা কিন্তু more or less এখন western world কে represent করে. So this operation can be done with extremely low mortality. নেক্সট থিং কি, আমাদের কোয়ালিটি মার্কারস গুলো CABG তে ইনক্লুড করতে হবে। বাংলাদেশের সার্জনদেরকে এবং কার্ডিওলজিস্টদেরকে আমি কংগ্রাচুলেট করি যে দে হ্যাভ কাম আ লং ওয়ে, দে হ্যাভ টেকেন দ্য স্পেশালিটি ফরওয়ার্ড। আমাদের দেশে এগুলি অনেক ডেভেলপ। তারপর CABG, থ্যাঙ্কস টু আওয়ার প্রিডেসেসর্স, বাংলাদেশে এখন CABG well established, mortality লো, but we have to concentrate on the quality markers. আমাদের CABG এর কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। কেউ যদি প্লাস্টিক সার্জারি করে, দ্য রেজাল্টস আর ইমিডিয়েটলি অ্যাপারেন্ট, সে দেখতে কেমন, তার রেজাল্টটা কি হলো। আমাদের কিছু CABG তে এক্স্যাক্টলি এই জিনিস করতে হবে। আমরা এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু মোস্ট অফ দ্য হসপিটালস এটা রুটিন, একটা CABG হওয়ার পরে আমরা TTFM, ট্রানজিট টাইম ফ্লো মেজারমেন্ট, আমরা গ্রাফ ফ্লো চেক করি যে গ্রাফটা যে আমরা বসালাম এটা কি ঠিক নাকি ভালো মতো কাজ করছে নাকি কাজ করছে না। এটা যদি ভালো মতো কাজ না করে, ইউ হ্যাভ টু রিভাইজ দ্য গ্রাফ। এবং দেয়ার আর পেপার্স ওয়ার দেখা গেছে যে এই টুলটা অ্যাপ্লাই করে 3 to 4% গ্রাফকে ইন্টারপ্রেটিভলি রিভিশন করা হয়েছে, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো তাই। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এবং এটা এক্সপেন্সিভ, বাট আমার মনে হয় দিস ইজ সামথিং টু কনসিডার ইন বাংলাদেশ। সেকেন্ড থিং ইজ স্ট্রোক। স্ট্রোক একটা পেশেন্টের জন্য খুবই খারাপ। মানে স্ট্রোক যদি হয়, পুরা ফ্যামিলি, পুরা পেশেন্টের লাইফের উপর একটা বিরাট ইম্প্যাক্ট থাকে। এটাকে মিনিমাইজ করতে হবে। আমরা যদি একটু সন্দেহ হয়, আমরা সিটি স্ক্যান করি পেশেন্টের টু সি ওয়েদার দ্য এওর্টা ইজ ক্যালসিফাইড অর নট। এই ধরনের সিচুয়েশনে the risk of stroke is extremely high. আমরা ক্যারোটিড ডপলার করি দেখার জন্য ক্যারোটিড আর্টারি কি ডিজিজ নাকি প্রিঅপারেটিভলি। যদি ডিজিজ থাকে তখন আমরা অলওয়েজ এখানে সিটি স্ক্যান করি টু, বিকজ ইউজুয়ালি যাদের ক্যারোটিড আর্টারি ডিজিজ থাকে তাদের দেখা গেছে এওর্টাতেও ডিজিজ থাকে। তখন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল্টারনেটিভ স্ট্র্যাটেজি। পেশেন্টকে বলতে হবে যে ইউর রিস্ক অফ স্ট্রোক ইজ ভেরি হাই, অলদো ইউ নিড আ CABG। তখন অল্টারনেট স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে। পেশেন্ট বলতে পারে ঠিক আছে, আমি স্টেন্টের রিস্ক নিব, স্টেন্টে যদি আমার রিপিট রিভাসকুলেশন রিস্ক বেশিও থাকে, আই ডু নট ওয়ান্ট এ স্ট্রোক, আই রাদার উড হ্যাভ রিপিট রিভাসকুলেশন ইফ ইন্ডিকেটেড। অথবা পেশেন্টকে অফ পাম্প সার্জারি করা যায়, অথবা নন টাচ এওর্টা টেকনিক দিয়ে করা যায়। দেয়ার আর লট অফ মেজার্স দ্যাট ইউ ক্যান ডু। আমরা ইন্টারপ্রেটিভলি ট্রান্স ইসোফেজিয়াল একোকার্ডিওগ্রাফি প্রত্যেকটা পেশেন্টের, এটা একটা TOE দেখা যাচ্ছে অ্যাসেন্ডিং এওর্টা, হাউ ডিজিজ ইট ইজ। আমরা এপি এওর্টিক আল্ট্রাসাউন্ড করি, যদি কখনো সন্দেহ থাকে তখন আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যান নিয়ে এওর্টার উপর দিয়ে আমরা দেখি। সো ইফ ইউ সি অ্যান এওর্টা লাইক দিস, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি। Worst case scenarioতে, if you're not comfortable with off pump surgery, you do lima to LED graft and close the patient and send the patient to the cath lab. He or she can have a stent. এইভাবে আমাদেরকে এগুলি জাজ করতে হবে। সেকেন্ড থিং, স্টার্নাল wound ইনফেকশন। এটা একটা খুব
প্রবলেমেটিক থিং। এটার একটা বিরাট সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট আছে বাংলাদেশের রোগীদের উপর, এবং মর্টালিটি আমরা জানি মর্টালিটি খুব হাই যেসব পেশেন্টের ডিপ স্টার্নাল উন্ড ইনফেকশন হয়। সো আমাদেরকে মেটিকুলাস অ্যাটেনশন দিতে হবে টুয়ার্ডস দিস থিংস। প্রিঅপারেটিভ ফ্যাক্টরস গুলোকে কন্ট্রোলে আনতে হবে, পেশেন্টের ডায়াবেটিস থাকলে ওটাকে কন্ট্রোলে আনতে হবে, অবিসিটি কমাতে হবে, ব্লাড সুগার ভালো মতো কন্ট্রোল করতে হবে। অপারেশনের সময় প্রলংড অপারেশন অ্যাভয়েড করতে হবে, পেশেন্টকে আর্লি মোবিলাইজ করতে হবে, অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস অন টাইম দিতে হবে, উন্ড ইনফেকশন হলে ওটাকে তাড়াতাড়ি ট্রিট করতে হবে। এখন ইউকেতে আমি জাস্ট এটা ইউকে ডেটা দিব, স্ট্রোক 2017-18 0.6% ছিল ফলোইং ফার্স্ট টাইম সিএবিজি। উন্ড ইনফেকশন, ডিপ স্টার্নাল উন্ড ইনফেকশন, ইউকের বেস্ট আউটকাম যে হাসপাতালে ছিল ওখানে ছিল 0.046। দিস ইজ দ্য ডেটা ফ্রম কেমব্রিজ। AKI, নিউ AKI ছিল অনলি 1.63%, এবং অনেক পেশেন্টেরই, মোস্ট অফ দ্য পেশেন্টেরই ইন্টারপ্রেটিভ গ্লাভ ফ্লো মেজারমেন্ট হয়েছিল। দিজ আর দ্য থিংস উই হ্যাভ টু এইম ফর ইন বাংলাদেশ। একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা একটা ভালো কার্ডিয়াক সেন্টারে, যেটা আমাদের বাংলাদেশেও আছে, অনেক জায়গায় আছে, হোয়াট শুড বি দ্য এইম? Patients should have a Lima to LAD graft. Patients should have radial artery graft if there's high grade stenosis. So আমি বলতে চাচ্ছি more than one arterial graft থাকবে। পেশেন্টের ইন্ট্রা অপারেটিভ ফ্লো মেজারমেন্ট, গ্রাফ ফ্লো মেজারমেন্ট করতে হবে। এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাতে লেগ উন্ড ইনফেকশন অনেক কমে যায়। বেসিক্যালি কি হোল সার্জারির মাধ্যমে ভেইনটাকে রিট্রিভ করা হয় লেগ থেকে, এটা আমরা রুটিন প্র্যাকটিস আমাদের এখানে, এটাকে এনকারেজ করতে হবে। এবং মিনিমাইজ অ্যাওরটিক ম্যানিপুলেশন ডিউরিং সার্জারি টু রিডিউস দ্য রিস্ক অফ স্ট্রোক। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন ভেরি ইম্পর্টেন্ট। অপারেশন অথবা পিসিআই খালি করলেই হবে না, পেশেন্টকে এডুকেট করতে হবে, পেশেন্টকে ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে, খুব সুন্দর করে ওয়াদুদ ভাই দেখিয়েছেন। এক্সারসাইজ অ্যাডভাইস দিতে হবে, স্মোকিং সেশন অ্যাডভাইস দিতে হবে, এবং ফার্মাকোথেরাপি এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পেশেন্ট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্য দিয়ে যায়। এখন ইফ ইউ লুক এট দ্য মেডিকেশনস, একটু আগে ওয়াদুদ ভাই খুব সুন্দর করে বলেছেন, অ্যান্টিপ্লেটলেট, এখানে কোনো ধরনের মানে সন্দেহ নাই যে এটা একটা বিরাট 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 প্রগনস্টিক মার্কার। স্ট্যাটিন ট্যাবলেট অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং। বিটা ব্লকার দিতে হবে যদি পেশেন্টের রিসেন্ট এমআই অথবা এলভি ডিসফাংশন থাকে, লেস দেন 35% ইজেকশন ফ্র্যাকশন হয় এবং হাইপারটেনশন থাকে। পেশেন্টকে এসি ইনহিবিটর দিতে হবে ইফ দ্য এলভি ডিসফাংশন ইজ EF is less than 40% এবং হাইপারটেনশন যদি কন্ট্রোলে না হয় উইথ দ্য বিটা ব্লকার। এগুলি ESC গাইডলাইন কি কি এখানে করা উচিত: টাইট ব্লাড সুগার কন্ট্রোল, rhythm control, beta blocker if ejection fraction is less than 35, LDL target, look at that, less than 1.8 millimole. Okay, so it means less than 70 milligram per deciliter. আমি জানি না বাংলাদেশে কোন ইউজ করা হয়। টার্গেট গ্লাইসেমিয়া 8 to 10 millimole per liter. This is 2 hours after meal. এই ধরনের টাইট কন্ট্রোলে রাখতে হবে। ইন্টারেস্টিংলি এই একটা পেপার দেখাচ্ছে যে ফলোইং CABG patient, 67% patients, only 67% patients in first year was on goal directed therapy, and 53% patients were on goal directed drug therapy in 5 years. This is the picture of the Western world. Imagine আমাদের দেশে কিরকম সিচুয়েশন হতে পারে যেখানে কোনো অনেক পেশেন্টেরই ফলো আপ হয় না। এই জিনিসগুলোই অ্যাসপিরিন, স্ট্যাটিন এবং ওয়্যান নেসেসারি বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এগুলি দিলে কিন্তু প্রগনোসিস বেনিফিট আছে ফলোইং রিভাস্কুলারাইজেশন। একটা জিনিস একটু না বললেই না, অনেক পেশেন্ট অ্যান্টিকোগুলেন্ট ড্রাগসে থাকে। আমি দেখি যে অনেক সময় ডুয়াল অ্যান্টিপ্লেটলেট দিলে তাদের অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ স্টক করা হয়, which is a completely wrong strategy. এটা চিন্তা করতে হবে পেশেন্টের ব্লিডিং রিস্কটা কেমন। ইফ পসিবল অ্যাটলিস্ট একটা অ্যান্টিপ্লেটলেট এবং অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ when appropriate, যদি পেশেন্টের PE হিস্ট্রি থাকে, atrial fibrillation থাকে, should be continued because they work in a completely different way. If you look at it, একটা হচ্ছে more platelet mediated action, আরেকটা হচ্ছে more thrombus generated action. In conclusion আমি কি বলতে চাই যে ইন্ডিকেশন, পেশেন্টকে অপারেশন অথবা PCI যেটাই করি না কেন ইন্ডিকেশনটা খুব কেয়ারফুলি চিন্তা করতে হবে। একটা অবজেক্টিভ এভিডেন্স অফ ইসকিমিয়া থাকতে হবে। পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা চিন্তা করতে হবে। এরপরে একটা 88 ইয়ার লোকের যদি ট্রিপল ভেসেল ডিজিজ থাকে, চিন্তা করতে হবে যে হোয়াট এম আই ট্রাইং টু অ্যাচিভ। হার্ট টিম অ্যাপ্রোচ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউকেতে এবং মোস্ট অফ দ্য জায়গায় মোস্ট অফ দ্য কেসেস আর ডিসকাসড বাই এ হার্ট টিম।
এবং কমপ্লিট রিভাস্কুলারাইজেশন করতে হবে। দিস ইজ দ্য কি। যদি কমপ্লিট রিভাস্কুলারাইজেশন কোন একটা মোডালিটিতে সম্ভব না হয় তাহলে অন্য মডালিটি চুজ করতে হবে। আমার কাছে যদি একটা পেশেন্ট সিএবিজির জন্য রেফার করে, আমি দেখি যে তার রেডিয়াল আর্টারি আমি ইউজ করতে পারবো না, তার ভেইন ইউজ করতে পারবো না, খালি লিমা ইউজ করতে পারবো, তার দরকার 3টা ভেসেল, 3টা সিএবিজি টাইমস 3, তখন আমাকে পেশেন্টের সাথে একটা ডিসকাশন লাগবে এবং পেশেন্টকে স্টেন্টিং এর জন্য পাঠাতে হবে। আবার সেম থিং গোজ ফর স্টেন্ট। যদি একটা কমপ্লেক্স ট্রিপল ভেসেল ডিজিজ থাকে, যেই পেশেন্টের বোথ অপশনই আছে, যদি মনে হয় যে কোনো একটা টার্গেট ভেসেল রিভাস্কুলেশন করা যাবে না বাই পুটিং এ স্টেন্ট, পেশেন্ট শুড বি সেন্ট ফর সিএবিজি, বিকজ এটা একটা পেশেন্টের নট অনলি ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট, পেশেন্টের আমাদের মেইসও ইনসিডেন্স হাই থাকবে যদি ইনকমপ্লিট রিভাস্কুলেশন হয়। তো আমি অনেক কথা বললাম, লাস্টে আমি জাস্ট একটা সামারি স্লাইডের মতো করতে চাই যে পিসিআই আমরা কখন করব। পিসিআই আমরা করব যদি পেশেন্টের মাল্টিভেসেল ডিজিজ থাকে উইথ লো সিনটেক্স স্কোর, পেশেন্টের কোমরবিডিটি খুব হাই থাকে, অ্যাডভান্স এজ থাকে, ফ্রেইলটি থাকে এবং রেস্ট্রিক্টেড মোবিলিটি থাকে। সিএবিজি আমরা তখনই করব যদি পেশেন্টের কোনো মাল্টিভেসেল ডিজিজ থাকে উইথ ইন্টারমিডিয়েট টু হাই সিনটেক্স স্কোর, পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন লো থাকে, পেশেন্টের ডায়াবেটিস থাকে এবং কন্ট্রাইন্ডিকেশন টু ডুয়াল অ্যান্টিপ্লেটলেট যদি থাকে। আমি একটা এক্সাম্পল দিব, একটা পেশেন্টের যদি সে একটা রিসেক্টেবল টিউমার থাকে, সে ফর এক্সাম্পল কোলোরেক্টাল ক্যান্সার, যেটা প্রগনোসিস খুব ভালো, কিন্তু পেশেন্টের সিগনিফিকেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তখন চিন্তা করতে হবে যে পেশেন্টটাকে ইউ ক্যানট সেন্ড দ্য পেশেন্ট ফর হেমিকোলেক্টমি ফার্স্ট, দ্য হার্ট নিডস টু বি সর্টেড আউট ফার্স্ট। এখন এই সিচুয়েশনে পেশেন্টের যদি ট্রিপল ভেসেল ডিজিজ থাকে, ইফ ইউ আর পুটিং স্টেন্টস, পেশেন্টের ডুয়াল অ্যান্টিপ্লেটলেটে থাকবে এবং পেশেন্টের অপারেশন 4 to 6 weeks এর মধ্যে দরকার। You cannot stop the antiplatelet medication in that time. So এই ক্ষেত্রে CABG is not a bad option because একটা CABG patient 4 to 6 weeks এর মধ্যে easily recover করে এবং সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট এজেন্ট রাখা যায়, যেমন অ্যাসপিরিন রাখা যায়। অ্যাসপিরিন দিয়ে হেমিকোলেক্টমি অথবা যে কোনো সার্জারি মোস্ট অফ দ্য পিপল উইল ডু আনলেস ইউ আর ডুইং কমপ্লেক্স নিউরো সার্জারি অর সাম সর্ট অফ আই সার্জারি। ফাইনালি আমি একটা কথাই বলবো যে ইনফর্ম কনসেন্ট, এর থেকে বড় ইম্পর্টেন্ট কিছু নাই। প্রত্যেকটা পেশেন্টের জন্য বোথ অপশনস আর অ্যাভেলেবল, বাট দ্য পেশেন্ট নিডস টু নো when to go for what. পেশেন্টকে বলতে হবে যে স্টেন্ট করলে অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, সিএবিজি হলে অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। একটা পেশেন্ট বলতে পারে যে আমি মাইন্ড করি না, আমার যদি লাইফ টাইমে 10-12 স্টেন্ট করতে হয় আমি সিএবিজির জন্য যাবোই না, আমি স্টেন্ট প্রেফার করি। The patient should be offered stent. আবার কনভার্সলি একটা পেশেন্ট বলতে পারে যে আমি আমার জমি জমা সব বেঁচে আসছি, ওয়ান টাইম ট্রিটমেন্টের জন্য আমাকে সর্ট আউট করেন। তখন চিন্তা করতে হবে যে মেবি সিএবিজি ইজ বেটার ইন দ্যাট অপশন, যদি পেশেন্টের ট্রিপল ভেসেল ডিজিজ অথবা লেফট মেইন স্টেম ডিজিজ থাকে। থ্যাংক ইউ। এক্সিলেন্ট প্রেজেন্টেশন। পৃথিবীর যে কোনো একাডেমিক গ্রুপেই আজকের এই প্রেজেন্টেশনের পরে দে উইল ডেফিনেটলি ফিল প্রাউড for such an world-class presentation from both the speaker. For both the speaker, there are many questions, কিন্তু আমরা within next 20 minutes আমাদের presentation শেষ করব। প্রথমে একটা লাইভ কোশ্চেন, ডক্টর নসীন তাবাসসুম, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ফ্রম বিএসএমইউ। ডক্টর নসীন, প্লিজ। Assalamu alaikum, sir. Sir, I have been waiting for this session since it has been declared, and it has been splendid, sir, both of you. So, sir, if you would permit, I would like to ask my question to Professor Wadud, sir. Sir, for a GP practitioner, if a patient comes with chronic coronary artery disease and I diagnose him with this, only for this indication, how many drugs and which drugs should I prescribe? And sir, my second question to you is, we see trimetazidine in almost all the prescriptions. Many prescriptions I have found. So what are the indications of trimetazidine? Should we use it at the first time the patient presents to us with coronary artery disease or not? Thank you, sir. দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে আমি যেটা দেখি যে একটা ওষুধকে প্রপারলি ইউটিলাইজ না করে আমরা অনেক বেশি এডিশন করে ফেলি। আমি দেখি যে আমি যখন পেশেন্টের ট্রিটমেন্ট করি, আমি রোগীকে বিটা ব্লকার দিচ্ছি, অ্যাসপিরিন দিচ্ছি, স্ট্যাটিন দিচ্ছি। ইন এডিশন যদি প্রয়োজন মনে করি আমি হয়তো স্ট্যাটিন নাইট্রেট দিচ্ছি, অথবা নাইট্রেট দিচ্ছি আমি শুধু তাকে স্প্রেটা দিচ্ছি, তার ডিগ্রি অফ প্রবলেম উপর নির্ভর করে। কিন্তু আমি দেখছি এটার পর তার সিমটম কমছে না,
লং একটি নাইট্রেট যোগ করা উচিত। কিন্তু দেখা গেল একটা পেশেন্ট তার ব্লাড প্রেশার খুব কম, 100/70, তার করোনারি ডিজিজ মানে তার অ্যাঞ্জাইনাটা অনেক বেশি, আমার কিন্তু এখন চয়েস লিমিটেড। তাহলে আমি হার্টের কমানোর জন্য তাকে বিটা প্রকার দিলেই তার প্রেশার কমে যাচ্ছে, সেটা করলে পরে তার কিন্তু পারফিউশন প্রেশার, ডাস্টলের সময় তার প্রেশারটা করোনারিতে ঢুকবে, আমি যদি ডাস্ট প্রেশার আরো কমাই দিয়ে ঢুকবেই না, এটা প্রবলেম। তখন আমি চয়েস কি, তখন কিন্তু আমাকে দিতে হবে যেটা হেমোডাইনামিক্যালি এফেক্ট করে না। হার্ট রেট কমানোর জন্য তখন ইভাপ্রেটিন আছে, আর মেটাবলিজমের উপর এফেক্ট করার জন্য হয় আইদার ট্রাইমেটাজিথিন অথবা রেনালাজিন আছে, আমাকে সেটা চুজ করতে হবে, নট র্যান্ডমলি। আর একসাথে সব দেওয়ার দরকার নাই। আমাদের দেশে একটা বড় প্রবলেম, ওই যে প্রেশার কম থাকার জন্য সবাই ভাবে ওষুধ দিতে পারছেন, ওটা দিয়ে দিই। আমি আরেকটা জিনিস দেখি, পেশেন্টের স্টেবল সিমটম অ্যাঞ্জাইনা, এফোর্ট অ্যাঞ্জাইনা, অলরাইট, তার একটু প্রেশার আছে, তার কিন্তু এলভি ডিসফাংশন নাই, এলভি ফাংশন ভালো, তাকে আমি দেখছি আমি লোসার্টান দিচ্ছি, রেমিপ্রিল দিচ্ছি, কেন রে বাবা, তার তো অ্যাঞ্জাইনা উইথ হাইপারটেনশন, তুমি দিবা বিটা ব্লকার, বিটা ব্লকারের কন্ট্রাইন্ডিকেশন থাকলে দিবা ভেরাপেমিল বা ডিলটিয়াজেম। হোয়াই আর ইউ গিভিং এস ইনহিবিটর? বলে স্যার ডায়াবেটিস আছে। বলে তুমি ডায়াবেটিস কন্ট্রোল করো, তাকে অ্যান্টিপ্লেটলেট দাও, তাকে স্টার্টিং দাও, ডায়াবেটিস তো এক্ষুনি মেরে ফেলবে না। ডায়াবেটিক পেশেন্টের কিডনি প্রোটেকশনের জন্য আমার সবার আগে কি দরকার? আমার ডায়াবেটিস কন্ট্রোল, তাই না? আমি সেটা করি। এই জিনিসটা, এই কম্বিনেশনটা তার কোমরবিডিটির উপর নির্ভর করে রেশন দেওয়া উচিত। গাদা গাদা ওষুধ দেওয়ার কোনো মানে নাই। রুগী কিন্তু খায় না ওষুধ, কয়েকদিন পরে নিজের ইচ্ছা মতো খায়, এটা খুব খারাপ জিনিস। দ্বিতীয় কথা, ওই যে বলছিলেন যে আমি ট্রাইমেটাজিটিন কখন দিব, আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছো। হ্যাঁ, এইসব জায়গা আমরা দিব যেখানে আমি এডিকুয়েটলি বিটা ব্লকেট করতে পারছি না, আমি এডিকুয়েটলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকেট করতে পারছি না, আমি সেখানে এটা দিতে রাজি আছি, নট নেসেসারিলি সবাইকে দিব। আচ্ছা, আরেকটা কোশ্চেন স্যার, আমার একটু দুটো কোশ্চেন। আমি ডক্টর মোহাম্মদ বদিউজ, আমার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। আমি জাস্ট ওয়ান্ট টু কমপ্লিমেন্ট a lecture of Dr. Shakil Farid. Excellent, Dr. Shakil. We have you just কি বলবো, you killed everything. মানে it was an excellent deliberation. I was really amazed with how you have. Thank you for the কথা I was actually looking for this such a lecture. I mean, I am a cardiologist, interventional cardiologist. I do lot left mains and triple vessel disease. I know about you. But you know what, আমি প্রথম থেকে কিন্তু আমি জানতাম যে এই যে এক্সেল ট্রায়ালের যে একটা করাপ্টেড ট্রায়াল, ইট ওয়াজ আ করাপ্টেড ট্রায়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং, এবং ডাটা ম্যানিপুলেশন করা হয়েছিল খুবই নগ্নভাবে। মানে আনফরচুনেটলি এ জার্নাল লাইক নিউ ইংল্যান্ড মেডিকেল জার্নাল, এরকম একটা জার্নাল এরকম একটা করাপ্টেড পাবলিশড হবে। আপনি দেখেন সেম থিং ইজ হ্যাপেনিং উইথ ভ্যাকসিন নাও। এখন মনে হচ্ছে সায়েন্স ইজ বিং গভর্নড বাই দ্য বিলিনিয়ার্স, নট বাই সায়েন্টিস্ট এনিমোর। ঠিক আছে, যার জন্য এখন আমাদের খুব সাবধান হতে হবে। এবং আমি নিজেও মনে করি ইটস ভেরি ক্লিয়ার কাট ডাটা যে ট্রিপল ভাসেল ডিজিজ উইথ ডায়াবেটিস, definitely CABG is superior in any respect. Distal left main, CABG is superior in all respect. এটা মেনে নিতে হবে কার্ডিওলজিস্টদের, কিন্তু কিছু ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আছে যারা এটা মানতে চায় না। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা ভারি টেল যেটা তুমি বলছেন, যেটা হচ্ছে যে পেশেন্টের ইনফর্ম কনসেন্ট। পেশেন্ট শুড বি ইনফর্ম ক্লিয়ারলি অ্যাবাউট দ্য প্রসপেক্ট, যে আমি আপনার লেফট মেইন করতেছি ভাই, ইউ হ্যাভ গট ডিস্টাল লেফট মেইন, আপনি যদি চান আমি করতে পারি, বাট আপনার ফার্স্ট চয়েস, আমি যেটা আমার রুগীকে বলি, এখন যদি কমপ্লেক্স লেশন থাকে আমি বলি আপনার 1 নম্বর চয়েস CABG, 2 নম্বর চয়েস CABG, 3 নম্বর চয়েস CABG, 4 নম্বর চয়েস PCI। এখন আপনি বলেন কোনটা করবেন? এক্স্যাক্টলি আমি ঠিক এই কথাটা বলি, 1 CABG, 2 CABG, 3 CABG, 4 PCI, এখন বলেন কোনটা করবেন? তখন বলে স্যার তাহলে আমি বাইপাসই করি। করেন বাইপাস, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে কিছু রোগী আছে অ্যাডামেন্ট আমি মরে গেলে বাইপাস করবো না, আমি দরকার 10 বার স্টেন্ট করবো, তাদের জন্য ওপেন, ঠিক আছে, ইউ নো এভরিথিং, ইউ গো ফর ইট। সুতরাং ইট ওয়াজ এন এক্সিলেন্ট ডেলিভারেশন. I really wish all the surgeons of Bangladesh could attend this lecture, because I strongly recommend that they should go for endoscopic vein harvest, number 1. Number 2, perioperative flow measurement of the graft, very important, যেটা করা হচ্ছে না। যেটা আমার সবসময় আমি সমালোচনা করি আমার সার্জনদের, the most important part of the cardiac surgery is conduit harvest করা। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, হাউ ডেলিকেটলি ইউ হারভেস্ট দ্য কন্ডুইট, দ্যাট ইজ ডান বাই দ্য ট্রেনিজ। থ্যাংক ইউ বদিউজন ভাই। আমি জাস্ট লোকমান ভাই আছেন, মেবি লোকমান ভাই কমেন্ট করতে পারবে। আমি দু একটা জিনিস বলি, আমি এটা নিয়ে কিন্তু কয়েকটা সেন্টারে কথা বলেছি। হ্যাঁ, যেমন শওকত ভাই, লোকমান ভাই খুব ভালো মতো চিনে, শওকত ভাই বাংলাদেশ স্পেশালাইজ, ওনারা শুরু করলো। সমস্যা হচ্ছে ফিন্যান্স একটা বিরাট
প্রবলেম। আপনি যদি ইন্ট্রাঅপারেটিভ ফ্লো মেজারমেন্ট করেন আর আপনি যদি এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং করেন, আপনার কস্ট যেই সিএবিজির কস্ট 3 লাখ সেটা হয়তো 4-4.5 লাখ হয়ে যেতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার মনে হয়। 2 নাম্বার জিনিস যেটা ট্রেনিং এর ব্যাপারটা, আমি যখন ইউকেতে আসি 2005 এ, আমি প্রথম দিন গেলাম, আমাকে দেখানো হলো কিভাবে ভেইন নিতে হয়। তারপরের দিন আমাকে বললো যে ভেইন নাও, আমি ভেইন নিলাম। আমি এখন আই জাস্ট থিংক অ্যাবাউট দ্য ভেইন দ্যাট আইভ টেকেন 15 ইয়ার্স ব্যাক। আমি চিন্তা করি কত খারাপ ছিল এটা, হ্যাঁ, ওটা রিপেয়ার করতে হলো, এটা করতে হলো, ওটা করতে হলো। কিন্তু হ্যাঁ, আমরা ধরেন 100টা 150টা 200টা করার পরে উই ওয়ার ফাইন। কিন্তু কথা হচ্ছে এখন ইউকেতে যেটা করে, ইউকেতে কিন্তু অ্যাকচুয়ালি ভেইন ট্রেনিরা নেয় না, ইউকেতে ভেইন নেয় সার্জিক্যাল কেয়ার প্র্যাকটিশনাররা। ট্রেনিদেরকে আমরা শিখাই আন্ডার দেয়ার সুপারভিশন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেননা যদি মেমোরি আর্টারি ঠিকমতো হারভেস্ট করা না হয় অথবা ভেইন যদি ঠিকমতো হারভেস্ট করা না হয়, তাহলে যত ভালো সার্জারি হোক কিছু করতে পারবে না। আমি আর আরেকটা জিনিস, আমি ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে করি বাংলাদেশে যেটা ল্যাকিং, যেটা ইজিলি করা যায়, সেটা হচ্ছে একটা হার্ট টিম ডেভেলপ করা, প্রত্যেকটা ইনস্টিটিউটে এমডিটি করে করা। তাহলে এই কালচারটা করলে, আমি জানি, আমি যদি আমাদের অক্সফোর্ডের এমডিটিতে নাও থাকি, যেই পেশেন্টের সার্জারি হওয়া দরকার, হি উইল বি সেন্ট ফর সার্জারি। আপনি যদি এক্সেল ট্রায়াল বলেন, সিনটেক্স ট্রায়াল বলেন, সবগুলো ট্রায়ালের বড় অথরটা দেখেন, দে আর অল ফ্রম অক্সফোর্ড। কিন্তু আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন দেম যে দে আর নট গোয়িং টু ডু এনিথিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই জিনিসটা কিন্তু সব জায়গায় না, স্পেশালি ওয়ার্ল্ডের যেসব জায়গায় মানি ড্রিভেন। আমেরিকাতে আমরা জানি অনেকগুলো স্টেন্ট ট্রায়াল হয়েছে যেগুলি মানি ড্রিভেন। হ্যাঁ, ওখানে ইফ ইউ থিঙ্ক যে স্টেন্ট করলে ইউ আর গোয়িং টু গেট মানি, আমি সিএবিজির জন্য কেন পাঠাবো, তখন ইট বিকামস এ বিগ প্রবলেম। সো এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে, কারণ বাংলাদেশে আমাদের ক্লিনিশিয়ানরা খুবই ভালো। আমার মনে হয় জাস্ট অর্গানাইজেশন স্ট্রাকচারটাকে আরেকটু ইমপ্রুভ করা যায়। আচ্ছা শাকিল, আমি একটা প্রবলেম কথা বলি, যে প্রবলেমটা তোমরা ফেস করো না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। দ্য মিডিয়ান এজ অফ এমআই ইন দিস কান্ট্রি ইজ 52 ইয়ার্স। আরো কম। No, that's data. 52 years, not average age is 52 years. In Western world, it's nearly 65. So what are you going to do in a 35-year-old man who has double or triple vessel disease? Are you going to do surgery? এটা একটা খুব ইম্পর্টেন্ট আপনি পয়েন্ট রেইজ করেছেন। আমাদের কিন্তু ডিজিজ স্পেকট্রাম এখন চেঞ্জ হচ্ছে। যেমন আমি কাজ করি যেখানে, আমি ওয়েস্ট লন্ডনের অনেক পেশেন্ট পাই। ওয়েস্ট লন্ডন কিন্তু সব হচ্ছে শিখ অথবা সিলেটি পেশেন্ট অনেক আছে ওখানে। ওদের এজ কিন্তু 40 থেকে 50-র মধ্যে। সো এইরকম সিচুয়েশনে আমার মনে হয় ইফ ইউ ক্যান গিভ দ্য পেশেন্ট আর্টেরিয়াল গ্রাফট, ইউজুয়ালি দ্য রেজাল্টস আর ভেরি গুড। এখন যদি কারো খুব প্রক্সিমাল এলএডি থাকে প্রবলেম, যেটা স্টেন্ট করা সম্ভব, ইউ ক্যান ডু দ্য স্টেন্ট। বিকজ আপনি যদি ওইটা স্টেন্ট করেন, প্রক্সিমাল লেফট মেইন স্টেম অথবা একদম ডিস্টাল লেফট মেইন স্টেম, আই ক্যান অলওয়েজ পুট আ গ্রাফ দেয়ার আফটারওয়ার্ডস। প্রবলেম হবে যদি পুরো জিনিসটাকে মেটাল জ্যাকেট বানানো হয়, I won't find any place to graph. তো আমরা যেটা করি, আমাদের এখানে যেটা কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে সিএবিজি করা উইথ আর্টেরিয়াল গ্রাফ, এবং পেশেন্টের ধরেন 15-20 ইয়ার্স পরে যদি গ্রাফ ব্লক হয়ে যায়, they come and have stent. If you look at the data, Lima 95% patency 10 years এ, 15 years এ 92-93%, Rima 90-91%. এগুলি অবভিয়াসলি রেট্রোস্পেক্টিভ ডেটার উপরে। সো 15 ইয়ার্স 20 ইয়ার্স কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো পেটেন্সি। সো ইটস পারফেক্টলি অলরাইট টু ডু দ্যাট। স্যার আমরা একটু কোশ্চেন নিয়ে নেই স্যার, আরো কিছু। স্যার ডক্টর প্রবাল চক্রবর্তী ফ্রম চট্টগ্রাম, তার কোশ্চেন হচ্ছে স্যার, হাউ মেনি এন্টি অ্যানজাইনাল ক্যান বি গিভেন ইন কম্বিনেশন ইন এ পেশেন্ট অফ ক্রনিক স্টেবল অ্যানজাইনা বিফোর সাজেস্ট হিম ফর coronary angiogram? The thing is, what do you want? Symptom relief, prognostical benefit. Symptom relief, you do not have to give that much medicine. If you use more than 2 effective medication from 2 groups and the patient is still symptomatic, obviously that patient is not going to respond very well to the medication. You have to go for angio. Why are you waiting so much? There's no benefit in there. And what does it mean? Keep nitrate and beta blocker and calcium channel combination. These 3, if it's not working, you should have assess other risk factor. You have controlled the risk factor, still the patient is symptomatic. Go tell the patient go have an angiogram. Or if the patient has a high risk feature, if there is
echo ejection fraction is slightly lower. Or if you see the echo, LAT territory is abnormal regional or motion abnormality. You have significant change in the ECG. All these are features that suggest the patient should have high probability that he has critical coronary atherosclerotic disease. You should send the patient early on for CABG, or the patient had proper raised. There is already myocardial damage, evidence of myocardial damage. You should not wait. That patient should have angiogram very early on. But most of the patient become very stable with medication, and they do not have these risk factors. You obviously put on the patient on medicine. They can, after 2 years, 3 years, 5 years, they may need angio. Tell them, যখন প্রয়োজন হবে তখন করব, সময় আসুক, এখন আপনি ওষুধ নিয়ম মেনে চলেন। থ্যাংক ইউ স্যার। ডক্টর খায়রুল বাশারের কোশ্চেন ফ্রম ঢাকা। স্যার ওনার 5টা কোশ্চেন আছে স্যার, আমি 2টা কোশ্চেন করছি স্যার 5টা থেকে। A 45 years lady presented with ST-EMI anterior, how will you manage this patient in Upojala Health Complex? First one. আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার, রোল অফ বিটা ব্লকার ইন ক্রনিক করোনারি সিনড্রোম CCS। আমার মনে হয় বিটা ব্লকারের রোলটা কিন্তু বলা হয়ে গেছে অলরেডি। জি স্যার। বিটা ব্লকার এখন ভালো করে এলভি ডিসফাংশন থাকলে, হার্ট ফেলিওর থাকলে এটা প্রগনোস্টিক বেনিফিট, মর্টালিটি কমায়। দ্যাটস ইট। বাট যে এই যে 45 ইয়ার্স ওটা কিন্তু আজকের টপিক না, ST এলিভেটেড MI। এটা কিন্তু নেক্সট দিনের জন্য রাখলাম স্যার। So I don't think that we should be answering that question now. This is an inappropriate. Sir, Dr. Biplab Kumar Dhar, ওনার কোশ্চেন স্যার আপনারা দুজনেই আনসার দিবেন। Would you explain me regarding implantable cardiac defibrillators after MI? Dr. Shakil Farid, then Dr. Wadud Chowdhury sir. এটা মনে হয় ওয়াদুদ ভাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা কার্ডিওলজি ডোমেইন না। আমি একটা MI হওয়ার পরে যদি তার এলভি ডিসফাংশনটা খুব বেশি থাকে, 35% এর নিচে অথবা 30% এর নিচে, সিমটোমাটিক, তার যদি একটা এপিসোড অফ কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা VTBF এর এভিডেন্স থাকে, অথবা 40 দিন পরে তার ইজেকশন ফ্র্যাকশন বাড়ে না এডিকুয়েট মেডিকেল ট্রিটমেন্টের পরেও, এরা হাই রিস্ক ফর ডেভেলপিং সাডেন কার্ডিয়াক ডেথ। এলভি ডিসফাংশন যাদের থাকে তাদের 50% উপর ডেথ হলো সাডেন কার্ডিয়াক ডেথ, তার মানে হঠাৎ করে মারা যাচ্ছে কেন, VT বা VF হয়ে। তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু রিভার্সকুলারাইজেশন। আমি রিভার্সকুলারাইজেশন করলাম, করার পরে তার ইজেকশন ফ্র্যাকশন কিন্তু বাড়েনি, সেক্ষেত্রে অবশ্যই আমার ICD লাগবে। আচ্ছা, এটা হলো একটা গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হলো যাদের MI এর পরে অলরেডি একবার VT বা VF হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তাকে CPR দিয়ে দৃশ্যকতে আমরা উঠায় নিয়ে আসছি, এবং সেটা MI এর পরে সাথে হয়নি, কয়েকদিন পরে হয়েছে, তাকে কিন্তু আবারও হবে। এই পেশেন্টের ক্ষেত্রে MI হওয়ার 40 দিন পরেই ইন্ডিকেটেড যে আমার তাকে ICD একটা লাগানো উচিত। আমাদের দেশে কিন্তু এই গ্রুপের পেশেন্ট অসংখ্য, কিন্তু ICD লাগানোর মাত্রা খুব কম। কেন জানেন? ফাইন্যান্সিয়াল ইনএবিলিটি বড় কথা না, তার থেকে বড় কথা যে প্রাইমারি ফিজিশিয়ান উনি এটা কনসার্ন না, উনি জানেনই না যে রোগীটার যে ICD লাগালে তার যে সাডেন ডেথ থেকে বাঁচাতে পারবো। 45% ইনজেকশন ফ্র্যাকচার, 40% ইনজেকশন ফ্র্যাকচার ভালো আছে, কিন্তু তার অলরেডি একটা হিস্ট্রি অফ কার্ডিয়াক অ্যারেস্ট আছে, তার কিন্তু সাডেন ডেথ আটকাতে ICD ছাড়া আর ভালো কোনো উপায় নাই। আচ্ছা, আমি কুইকলি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি ওয়াদুদ ভাই আর বদিউজ্জামান ভাই দুইজনকেই। আপনাদের কি ওখানে ইপি আলাদা না কার্ডিওলজিস্টরাই ডিল করে? ইপি আলাদা। ইপি আমাদের আলাদা, হ্যাঁ ইপি আলাদা, বাট ইটস নট দ্যাট যে ইপিরা করোনারি করছে না, ইপিরা মাঝে মাঝে করোনারি করে, বাট দে আর মোর কনসার্ন উইথ ইপি। আমরা আগে যেমন আমি আগে পেসমেকার করতাম, আমি প্রায় 7-8 বছর ছেড়ে দিয়েছি, বলেছি ইট ইজ ডিপার্টমেন্ট অফ ইপি, আই এম নট কনসার্ন অ্যাবাউট দিস, বাট দে আর ডুইং বোথ করোনারিজ এন্ড ইপি, বাট আমাদের ইপি আলাদা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, আর ইম্পেলা কি ইউজ করেন আপনারা? বাংলাদেশে अवेलेबल ইম্পেলা আমাদের হাসপাতালে পেডিয়াট্রিক ইসে আমরা ইম্পেলা ইউজ করি, কিন্তু আমরা অ্যাডাল্ট এখন ইউজ করি না, অনলি বিকজ অফ দ্য কস্ট, দ্যাটস দ্য অনলি রিজন, বিকজ উই আর নট ইউজিং। বাট আমাদের পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট শরীফুজ্জামান he is using sometime impella, but আমাদের অ্যাডাল্ট আমরা ইউজ করছি। ইম্পেলাটা খুব হেল্পফুল জিনিস একটা, কারণ খারাপ পেশেন্টের প্রসিডিওর করা যায়, এই উঠায় নিয়ে আসে। ওই যে হাইব্রিড প্রসিডিওর কথা বলছিলাম, আমি যখন বলি আমার পেশেন্টের অভিজ্ঞতা বলি, তার পেশেন্টের ক্রিটিক্যাল এলএডি প্রক্সিমাল ডিজিজ, এলভি ফাংশন খুব খারাপ, অ্যারাউন্ড 20% ইনজেকশন ফ্র্যাকশন, আরসি বিশাল বড়, তার আরসির মধ্যে ক্রিটিক্যাল স্টেনোসিস আছে। সার্জন রিফিউজড, বলছে যে এই পেশেন্টে করতে গেলে তো মরে যাবে। আমরা ঠিক আছে দাঁড়াও, আমি তাকে আরসি স্টেন্টিং করলাম,
করে দিয়ে বললাম ওয়েট করো, ওষুধ দিয়ে রাখো। 3 মাস পরে, 3 মাস না 6 মাস পরে he underwent surgery. The patient is doing very well. This is sort of hybrid doing. No, it's a good strategy. Hybrid revascularization, it is actually good. মানে হাইব্রিডের ব্যাপারটা হচ্ছে আমাদের পেশেন্ট পপুলেশনকে বোঝাতে সময় লাগবে। আমাদের পেশেন্ট পপুলেশন মনে করে যে আমি কেন দুইটা করব, সার্জারি করবো না স্ট্যান্ডিং করবো, একটু সময় লাগবে, আস্তে আস্তে বোঝালে বুঝবে ব্যাপারটা। আমি সময় লাগবে, ব্যাপার আছে, তাই না? নেক্সট কোশ্চেনে, জি স্যার, নেক্সট কোশ্চেনে যাচ্ছি স্যার। ডক্টর জসিমউদ্দিনের 5টা কোশ্চেন আছে, আমি স্যার শুধু 2টা কোশ্চেন নিচ্ছি স্যার। স্যার, হোয়াট ইজ দ্য রোল অফ করোনারি ক্যালসিয়াম স্ক্যানিং, এটা বাংলাদেশে হয় কিনা? আর তার আরেকটা কোশ্চেন আছে স্যার, নন সিএলডি পেশেন্ট যদি এসএস নিয়ে প্রেজেন্ট করে, তার ক্ষেত্রে কি আমরা স্ট্যাটিন দিব আর দিব না? এক নম্বর, এই যতগুলো সিটি এনজিও করা হয় তার সাথে কিন্তু করোনারি ক্যালসিয়াম স্কোর করা হয়। আজকালকার যেমন বলা হচ্ছে রোগীর পয়সা কম, আমি সিটি ওই যে চেস্টের সিটি স্ক্যান তো করছি, আমরা এইচআরসিটি করছি, ওই সময় কিন্তু করোনারিতে ক্যালসিয়াম দেখে দেওয়া যায়। করোনারিতে যদি ক্যালসিয়াম না থাকে তাহলে মোটামুটি বোঝা যায় যে এই পেশেন্টের ক্রিটিক্যাল অবস্ট্রাকটিভ করোনারি ডিজিজ থাকার সম্ভাবনা অনেক কম। তাকে ইন্টেনসিভ মেডিকেশন দিলে তার করোনারি সিমটম কিন্তু ভালোই রাখা যাবে। এই রিসেন্টলি কোভিড এর মধ্যে ইতালিয়ান একটা স্টাডি করেছে, তারা কিন্তু ঠিক একই কথা বলছে। এইচআরসিটির সময় তার মধ্যে একটু করোনারি আর্টারিটার একটু নজর দিও, রিপোর্ট করে ওইটা সম্বন্ধে। ক্যালসিয়াম নাই, অত ভয় নাই, কিন্তু ক্যালসিয়াম যদি থাকে তাহলে তার যে ট্রপাই বেড়েছে এটা কিন্তু এমআই হয়েছে, আর যদি ক্যালসিয়াম না থাকে তার যে ট্রপাই বেড়েছে এটা মায়োকার্ডাইটিস হয়েছে, ওরা এরকম বলছে। আচ্ছা, দ্বিতীয়টা কি বলছিলেন? স্ট্যাটিন যদি সিএলডি পেশেন্ট থাকে আমরা দিব কি দিব না? আচ্ছা, এটা কিন্তু হচ্ছে নির্ভর করছে সিএলডি কোন স্টেজ। আমাদের কিন্তু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন না, এটা কিন্তু দেয়া যাবে ডিপেন্ডিং আপন হুইচ ওয়ান। খুব জিনিস হলো যে যেমন রোসোভাস্টাটিনটা লো ডোজে যতটুকু ইফেক্টিভ অন্যগুলো ততটা না, কাজে রোসোভাস্টাটিন আর প্রাভাস্টাটিন এই দুটো কিন্তু আমরা বেশি ইউজ করা যাবে এইসব ক্ষেত্রে। আরেকটা জিনিস মনে হয় আমি একটু অ্যাড করি যে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে সিএলডির কোন স্টেজে, বিকজ আমরা দিচ্ছি প্রগনোস্টিক বেনিফিটের জন্য, ওই পেশেন্টের প্রগনোসিস অনেকটা গাইড করবে সিএলডির প্রগনোসিস দিয়ে, নট হার্ট ডিজিজের প্রগনোসিস। আমি মাঝে মাঝে দেখি ক্যান্সার পেশেন্ট তার 6 মাস সার্ভাইভাল তাকে স্ট্যাটিন দিয়ে রাখছে, আমরা কেন বাবা রাখছো? স্যার লাস্ট কোশ্চেন স্যার, আরো অনেক কোশ্চেন ছিল স্যার, আমরা নিচ্ছি না স্যার। ডক্টর নুসাইবা জাসমিন তিতলি, ওনার কোশ্চেন হচ্ছে স্যার, শুড উই গিভ dual antiplatelet in a post CABG patient with CAD or TVD or diffuse disease with DM, diabetes mellitus? Dr.Shakil Farid. হ্যাঁ, আমরা এটা অ্যাকচুয়ালি এভিডেন্সটা স্মল, মানে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট দিব না ডুয়াল অ্যান্টিপ্লেটলেট দিব, এটার এভিডেন্সটা শিওর না। যদি আমরা এভিডেন্স নিয়ে কথা বলি, অফ পাম্প সার্জারিতে একমাত্র দেখা গেছে যে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট লং টার্ম বেনিফিট দেয়, অন পাম্পে দেয় না। তো টু আনসার হার কোশ্চেন, সেটা হলো যে ডেফিনেটলি সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট ইউজ করা উচিত। আমি আমার প্র্যাকটিস যেটা, সেটা হলো আমি 3 মাস ডুয়াল অ্যান্টিপ্লেটলেট ইউজ করি, 3 মাস, কেউ 1 বছরও করে, এরপরে হোল লাইফ সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট থেরাপি ইউজ করা হয়। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্লিজ ডু নট স্টপ দ্য অ্যান্টিপ্লেটলেট মেডিকেশনস বিফোর এনি আদার সার্জারি। কোনো একটা পেশেন্টের যদি বাইপাস হয়ে থাকে, স্টেন্ট হয়ে থাকে, পেশেন্টের এখন প্রস্টেট অপারেশন লাগবে, কোলোরেক্টাল সার্জারি লাগবে, লাং সার্জারি লাগবে, প্লিজ স্পিক টু এ কার্ডিওলজিস্ট, কেননা দে উইল হ্যাভ অ্যান অ্যাসেসমেন্ট যে পেশেন্টের সিচুয়েশনটা কি। আমরা যেটা দেখি অনেক জায়গাতেই কোনো কার্ডিওলজির অপিনিয়ন না নিয়ে যত্রতত্র এইসব মেডিকেশন বন্ধ করা হয়, তারপর অপারেশনের আগে পেশেন্টের এমআই হয়ে মারা যায়। এটা অপারেশন টেবিলেও হয়েছে, আমার খুব ক্লোজ সিনিয়র ভাই মারা গেছেন অপারেশনের টেবিলে। সো তার জন্য আমার মনে হয় এটা হলো সিম্পল ইম্পর্টেন্ট মেসেজ যে স্পিক টু দ্য কার্ডিওলজিস্ট। এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে regarding the dual antiplatelet therapy, if the patient who is undergoing revascularization, whether PCI or CABG, if the patient is a patient of ACS, তাহলে it should better to continue for 1 year. এটা হচ্ছে ডাটা বলে। যদি ACS না হয় তাহলে you can stop after 3 months or 6 months. বলা হয় যে regarding the stopping of dual antiplatelet, যদি বলা হয় যে লাইফ থ্রেটনিং কোনো সার্জারি যদি লাগে, লাইফ থ্রেটনিং কোনো ইস্যু, যে পেশেন্ট মারা যাচ্ছে তাকে করতেই হবে, সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাটলিস্ট 1 month you should continue to dual antiplatelet then stop. আর আমি একটা প্রশ্ন করে শাকিলকে, তোমাদের ওখানে সার্জারিতে what you do you stop in the antiplatelet therapy before surgery and when you stop it?
আমি অত বদার্ড না। যদি দেখি যে লেফট মেইন স্টেম ডিজিজ অথবা সিভিয়ার ক্রিটিক্যাল ডিজিজ, আমি অ্যান্টিপ্লেটলেটটা জাস্ট অন রাখি, মানে অ্যাসপিরিন অন রাখি। আমরা যেটা করি অপারেশনের সময় আমরা প্লেটলেট ম্যাপিং করি। যদি দেখি যে ইনহিবিশন খুব হাই থাকে, তাহলে আমরা যদি পেশেন্ট ব্লিড করার সাথে, তাহলে আমরা পরে প্লেটলেট দেই। আদারওয়াইজ ম্যাক্সিমাম সময় ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট অ্যাওয়ে, কোনো খুব একটা প্রবলেম হয় না। আমি শুনতেছো তো ফেভার অফ হাফিজ, শুনে রাখো, এগুলো শুনে রাখো। আমাদের জুনিয়র, আমাদের বাডিং কার্ডিয়াক সার্জন আছে হাফিজকে। হাফিজ আমার ক্লোজ ফ্রেন্ড, হাফিজ আমার আমার ক্লোজ ফ্রেন্ড। ও আমাকে এখানে ভিজিটও করতে আসছে। এবং আমি একটা জাস্ট কথা বলি যে আমি বাংলাদেশের কার্ডিয়াক সেন্টার খুব বেশি ভিজিট করার সুযোগ হয়নি। আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে গেলাম। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড যে হাউ গুড ইট ইজ, মানে লিমিটেড রিসোর্সের মধ্যে ওখানে একটা ফ্যান্টাস্টিক কাজ ওরা করে। এবং লোকমান ভাইয়ের আমি অনেক প্রশংসা অনেকের থেকে শুনছি। আমি ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারও আগে গিয়েছি, আমি 2 মাস কাজও করেছি। কার্ডিয়াক সেন্টারস আর অ্যাকচুয়ালি প্রিটি গুড। আমার মনে হয় আমাদের কিছু অর্গানাইজেশনাল চেঞ্জেস আনতে হবে এবং কার্ডিয়াক সার্জারিটাকে বাংলাদেশের বাইরেও, ঢাকার বাইরেও এটা অ্যাভেলেবেল করতে হবে। কারণ একটা পেশেন্ট অনেক পেরিফেরি থেকে ঢাকাতে আসবে অপারেশনের জন্য, ইটস অ্যাকচুয়ালি নট প্র্যাকটিক্যাল ফর মোস্ট অফ দ্য পেশেন্টস। আই মিন, অ্যাজ আইভ সেড, আই স্যালিউট ইউ গাইজ যে আপনারা কার্ডিওলজিস্ট আর কার্ডিয়াক সার্জনরা লিমিটেড ফ্যাসিলিটিস নিয়ে বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি এবং কার্ডিওলজিকে অনেক হাই লেভেলে নিয়ে আসছেন কম্পেয়ার টু আদার স্পেশালিটিস যেগুলো এখনো আপনার অনেক কিছু ডেভেলপ হয়নি। থ্যাংক ইউ স্যার ফর ইউর রিমার্ক। আমরা স্যার একদম লাস্টে স্যার ভোট অফ থ্যাঙ্কস দিবেন আমাদের আজকের স্পন্সর কোম্পানি। বলার আছে কার্ডিয়াক সার্জন হিসেবে লোকমান ভাইকে একটু বলতে বলেন, উনি সিনিয়র সার্জন এখানে। আমার কারেন্ট চলে গেছে, আমি সরি একটু। যাই হোক, আজকের অনুষ্ঠানটা অনেক ভালো, ন্যাশনালের মাঝে ইন্টারন্যাশনাল। শাকিল ফরিদ ইন্টারন্যাশনাল, আর ওয়াদুদ ভাই হচ্ছে আমাদের ন্যাশনাল। আর সবচেয়ে ভালো লাগছে যে আমরা নিজেদের মধ্যে নিজেরা কথাগুলো বললাম। যদি আমি শর্টকাটে আসি, সেটা হলো যে স্ট্যান্ডিং এর ব্যাপারে এই যে হার্ট টিমের একটা কথা আসে, সেটা হলো যে আমাদের দেশে এখনো এটা গড়ে ওঠে নাই। যখনই একটা পেশেন্ট অ্যাঞ্জিওগ্রামের টেবিলে থাকে, এই যে বদিউজ্জামান ভাই যে কথাটা টার্ম ইউজ করছে, এটা ওয়াদুদ এই টার্মটা ইউজ করে যে আপনার ফার্স্ট চয়েস সিএবিজি, সেকেন্ড চয়েস সিএবিজি, থার্ড চয়েস সিএবিজি। তারপরে যদি পেশেন্ট রাজি না হয়, তারপরে দে গো ফর স্ট্যান্ডিং। কিন্তু কিছু কিছু কার্ডিওলজিস্ট আছে, মাইন্ড করা কিছু নাই, তারা বলে স্টেট বলে আপনি কি বুক কাটবেন নাকি স্ট্যান্ড লাগাবেন। তো রুগী তো বলে বুক তো আমি কোনোদিন কাটবো না, আমি সার্জারি দরকার নেই, আমার যা পারেন করে দেন। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস, স্ট্যান্ডিং এর যে একটা কথা আসছে, শাকিল ফরিদ কিন্তু সব স্ট্যাটিস্টিক দেখাইছে, যেটা কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জন দুইজনের জন্য ইম্পর্টেন্ট, সবকিছু কভার করছে। একটা ইস্যু থাকে যেখানে 70% লিশন থাকে, সেইখানে যদি আমরা তুলনা করি, সেই ক্ষেত্রে যদি সার্জন ফেল করে, রুগী ইসকেমিয়া হবে, পেইন হবে, কিন্তু রুগীর হার্ট অ্যাটাক হবে না, সে বেঁচে যাবে। যদি 70% এর একটা লিশন যদি স্ট্যান্ড করে, যদি স্ট্যান্ডটা ফেল করে, ওই পেশেন্টটার এমআই হবে, পেশেন্ট অনেক ক্ষতিগ্রস্ত হবে। এইটাই একটা ইয়ে। আর 90% লিশনের ক্ষেত্রে সার্জারিও বেনিফিট এবং স্ট্যান্ডিংও বেনিফিট, সেখানে কোনো ডাউট নাই, সেখানে কম্পিটিটিভ ফ্লো হওয়ার কোনো চান্স নেই। এখন এসে আমরা যে সার্জারির ইনফেকশন, সেটা হলো শাকিল ফরিদ কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলছে, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। শর্ট টাইম সার্জারি বিকজ ব্লাড ইজ এ গুড মিডিয়া ফর ব্যাকটেরিয়া গ্রোথ। আরেকটা হলো ক্লোজিং অফ দ্য উন্ড। আর একটা হলো লিমা রিমা হারভেস্টিং এর একটা ক্লু আছে। লিমা রিমা আমি দিব, আমার উন্ড প্রবলেম হবে না, সেটার হারভেস্টিং এর একটা ক্লু হলো দ্যাট শুড বি কাট বিফোর দ্য বাইফার্কেশন। যদি লিমা রিমা আমরা নেই, সেটা অবশ্যই বাইফার্কেশনের আগেই কাটতে হবে। অনেকে হয় কি, লিমা আমার তো লেংথ অনেক দরকার, কাটতে কাটতে দরকার দেখে সে একদম বাইফার্কেশন পর্যন্ত চলে যায়। এই দুইটা যখন কাটা পড়ে, তখন কিন্তু তার উন্ড ইনফেকশন হবে। আর লেগ উন্ডের ব্যাপারে যেটা বলা হয়েছে যে এন্ডোস্কোপিক হারভেস্টিং এ ইজ অলওয়েজ গুড, কিন্তু এই মেশিনটা আমাদের সব সেন্টারে নাই। আর লেগ এন্ডকে সুন্দর মতো করতে হলে যেটা করতে হবে, এটা যখন হ্যাপারিন রিভার্স করা হয়, জাস্ট বিফোর চেস্ট ক্লোজিং করার পরে, সবার পরে যদি লেগটা ক্লোজ করে, ওই সময় যত ক্লট থাকে, কালেক্টেড ব্লাড থাকে, ওগুলো সব ক্লিন করে দিয়ে যদি লেগ ক্লোজ করা হয়, তাহলে
উন্ড ইনফেকশনের কোনো ঝামেলা থাকে না। অবশ্যই ফার্স্ট পিরিয়ডে আইসিইউতে যত পারে চাপ দিয়া যদি ভিতরে কোনো ক্লট থাকে সেটাকে বের করতে হবে, এটা কিন্তু ভেরি ব্যাড। এবং লেগ উন্ডেও যদি ব্লাড ক্লট থাকে ওই পেশেন্টে ক্রিয়াটিনিন দেখছি আমি হাই হইতেই থাকে। নট অনলি দ্যাট, যে পায়ে কিন্তু চেস্টেও যদি কালেক্টেড ব্লাড থাকে সেই পেশেন্টেরও কিন্তু ক্রিয়াটিনিন হাই হইতে থাকে। আর আমি যখন খাজা ইউনিভার্সিটি গেছিলাম ওখানেই শুধু ওই যে পার অপারেটিভ ফ্লো মিটার দেখার জন্য ওদের একটা মেশিন আছে, ওখানে আমি ওইটা করছি। এটা আমি অনেকগুলা কেস স্টাডি করে দেখছি, এটা অনেক উপকারী, সেটা করা সম্ভব। কিন্তু আমাদের ঢাকার মধ্যে সব সেন্টারে কিন্তু এটা নাই বলেই আমার মনে হয়। আর শাকিল ফরিদকে অনেক ধন্যবাদ, বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম। আর একটা জিনিস সবসময় শেয়ার করতে হবে, যে একটা পেশেন্ট এখানে এই সেন্টারে অপারেশন হবে না কিন্তু অন্য সেন্টারে হবে। বদিউজ্জামান ভাইয়ের সেন্টারে 3 তারিখে আগস্টে একটা রোগী ভর্তি ছিল সিলেটের, সেটা গত 26 তারিখে বদিউজ্জামান ভাই ওনাদেরই কেউ একটা বলছে যে ওই ল্যাবে লোকমান আছে ওইদিকে একটু খবর টবর নিয়ে দেখো। তার আমরা তো বলি যে ভাই ওপেন আমি বলি ভাই বাংলাদেশে সবাই আছে, আমার কাছে আসলো, আসার পর আমি তার হিস্টরি নিলাম, দেখলাম যে তার পেইন আছে আর গ্রাফটেবল ভেসেলও আছে। সেই লোভে কিন্তু আমি তার যদিও অ্যান্টিপ্রোভিএনটি 5000 ছিল, তার সিভিয়ার চেস্ট পেন ভেসেলও আছে, ভাবলাম যে অপারেশন করলে লাভ হবে। সেই পেশেন্টটা কিন্তু আমি গত সপ্তাহে করছি, ইনশাআল্লাহ ভালোও আছে। আই এম ভেরি হ্যাপি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিস কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা শাকিল ফরিদ বলছে, ক্লিয়ারলি বলতে হবে। আর আমাদের দেশে প্রেক্ষাপটে কাউন্সিলিং কাদের করতে হবে? পেশেন্টকে না, পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে। কারণ পেশেন্ট মরে গেলে তো কিছু আসে যায় না, ওই অ্যাটেন্ডেন্স তো খেপে আসবে আমাকে মারতে। সেই জন্য কাউন্সিলিং এর ধরনটাও পেশেন্টকে হলো ইউরোপিয়ানদের মধ্যে করতে হবে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কাউন্সিলিং করতে হবে তার পেশেন্টের পার্টিকে, যারা খুবই ভিরুলেন্ট। আমি যখন ডাক্তার হয়েছি বদিউজ্জামান ভাই কখনো চিন্তা করি না যে পেশেন্ট খারাপ হলে লোকে আমাদের সাথে মিসবিহেভ করতে পারে, কিন্তু এখন আমি কোনো একটা পেশেন্ট খারাপ পেশেন্ট নেওয়ার আগে আমি তার আদ্যপান্ত ফিউচার, তার অ্যাটেন্ডিং যারা থাকে তারা কি করে না করে ওই হিস্ট্রি আমি আগে নিই। এখন কি করব, কিছু করার নাই। তো আমি আবারও আমি আহ্বান জানাবো বিভিন্ন সময় এই ধরনের প্রোগ্রাম যদি আমাদেরকে ইন্টারাকশন করা যায় আমরা অনেক লাভবান হব। আমাদের এই যে হাফিজ আছে এরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, যেটা সম্ভব। থ্যাংক ইউ স্যার। আমাদের নেক্সট পর্বে স্যার আমরা আরো ডিটেইলস আলোচনা করব। স্যার এখন ভোট অফ থ্যাঙ্কস মিস্টার বিশ্বজিৎ চন্দ্র রয়, সেলস ম্যানেজার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের স্যার 2 ঘন্টার উপর হয়ে গেছে স্যার, আমরা শেষ করতে যাচ্ছি। মিস্টার বিশ্বজিৎ চন্দ্র রয়। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম dear audience, respected doctors, sir and madam, very good evening. On the behalf of Healthcare Pharmaceuticals Limited, I am Bishwajit Chandra Rai, sales manager. This is great honor for me to say something in front of you, and I am really grateful for such type of opportunity. At first, sincerely thanks our honorable learned speaker, Professor Dr. Abdul Wadud Chowdhury sir, Professor and Head of Department of Cardiology, Dhaka Medical College Hospital, for his excellent scientific presentation. This presentation is great helpful for us. And also thanks Dr.Shakil sir, speaker from abroad, consultant cardiac surgeon, Oxford University Hospital, NHS Trust, from UK. So thank you so much for his nice presentation. And also sincerely thanks BD physicians, and special thanks Professor Ehsan Khan sir. I am an infectious disease hospital, and thanks a lot organized by Foundation for Doctor Safety, Right and Responsibility. And Healthcare Pharmaceutical encourage such type of events and opportunity. I do believe in coming days your support will be with us. I shall not longer any speech more. Thanks to all. Again, thanks our honorable speakers. Thank you so much. Thank you. আসসালামু আলাইকুম। আমি আজকের সেশন কনক্লুড করার জন্য এবং আমাদের ভবিষ্যতে আরো অনেক সেশন আহ্বান করে আমি প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যারকে কনক্লুশন
রিমার্ক দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং স্যার আশা করছি স্যার আপনি আপনার নেক্সট সেশন খুব শীঘ্রই করবেন। এবং আমাদের গ্রুপ থেকে আপনার কাছে স্যার আরেকটা অ্যাপিল আছে, আমরা চাচ্ছি স্যার আপনি ইসিজি নিয়ে স্যার আপনি অনেক কাজ করছেন, আমরা চাচ্ছি স্যার যদি আপনি বিডি ফিজিশিয়ানস এর জন্য একটা ওয়ার্কশপ ইন্ডিভিজুয়ালি আমাদের জন্য অর্গানাইজ করতেন তাহলে স্যার আমরা খুবই উপকৃত হতাম। স্যার এই অ্যাপিল রেখে স্যার আপনার কাছে কনক্লুশন করার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার। ধন্যবাদ ডক্টর এহসান খান। আর শাকিল, আসলে I enjoyed the session very much. I think the audience also enjoyed it. একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি যে আমাদের আসলে উদ্দেশ্যটা কি, আমরা যাই ট্রিটমেন্ট দিই না যেন সেটা যেন লজিক্যাল হয়, সেটা যেন মানুষ কাজ করে। হিপোক্রেটিসের প্রথম কথাটা কি? প্রাইমা নসেরে, ফার্স্ট ডু নো হার্ম। তারপরে কথাটা কি? ইফ পসিবল ডু সাম গুড। আমাদের কিন্তু অ্যাটিটিউড সেটাই হওয়া উচিত। সেটা আজকে কোভিডের ট্রিটমেন্টের জন্য বলি, করোনারি ডিজিজের ট্রিটমেন্টের জন্য বলি, ইন্টারভেনশনের কথা বলি, এবং সেটা সার্জারি করি। সব জায়গাতে খেয়াল রাখতে হবে পেশেন্টকে ক্ষমতায়ন করতে হবে। সেটা কিভাবে? তাকে নলেজ দিয়ে, তাকে সাপোর্ট দিয়ে, এবং তাকে অধিকার দিয়ে। সে অধিকারটা কোথায়? ইনফর্মড কনসেন্ট। সেটাই কিন্তু পেশেন্টের ক্ষমতায়ন। আমরা এটা ভুলে যাই, এটা ভুলে যাওয়া ঠিক না। মনে রাখতে হবে আমি বা আপনি সেই পেশেন্ট হিসাবে সামনের দিনে কারো কাছে যেতে পারি। এই যে বদিজ্জামান ভাই যেটা বললেন, আমি যেটা বলি, এই যে হার্ট টিম অ্যাপ্রোচ কথা বলা হলো, যেমন আমার সেন্টারে বাংলাদেশ স্পেশাল হসপিটাল আমরা কিন্তু হার্ট টিম অ্যাপ্রোচই করি। যে পেশেন্ট বর্ডার লাইন আমরা কিন্তু সার্জনকে ডাকি, ডেকে ওখানে কথা বলি। পেশেন্ট টেবিলে বসে বলতে না করে দেন, আমি বলছি যে না, তুমি কিন্তু তোমার অপশন হলো এই দুটো, তুমি এখন বাড়িতে যাও, তোমার আত্মীয়স্বজনের সাথে কথা বলো, তোমার কিন্তু এই এই ব্যাপার আছে, এটার পক্ষে এটা, এটার পক্ষে এটা, দেন ইউ কাম ব্যাক। দিস ইজ ইনফর্ম কনসেন্ট। এটা করা আমাদের সবখানে উচিত। সেটা শুধু কার্ডিওলজিতে না, সবকিছুতেই করা উচিত। তাহলেই আর এই যে কমিউনিকেশনটা, আমরা কিন্তু কথা বলি কম, রোগীর সাথে প্রপারলি কথা বলি না। কেন? কি হয়েছে তার? রোগী আমাকে জানতে চায় আমার কি হয়েছে। দ্বিতীয় কথা জানতে পারে যে আমার কি হবে, আমার কি হতে পারে। তৃতীয় কথা জানতে হয় তাহলে আমাকে কি করতে হবে, কি হয়েছে, কি করতে হবে, কি হতে পারে। এই তিনটা উত্তর দিতে পারলে কিন্তু রোগীর সাথে কমিউনিকেশন হয়ে গেল, তাতেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আজকে যে আলোচনা হলো সেটা আমাদের এই জিনিসগুলো, এই অভ্যাসগুলো, ভালো অভ্যাসগুলো তৈরির ব্যাপারে অনেকখানি হেল্প করবে বলে আমি আশা করছি। আমি বিডি ফিজিশিয়ানসকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি সামনের দিনে হয়তো বা এরকম ইন্টারাকশন হবে। ইসিটি ব্যাপারে একটা কথা বলি যে আমাদের ইসিটি স্টাডি গ্রুপ থেকে রেগুলার কিন্তু একটা সেশন হচ্ছে, ওখানে কিন্তু এভরিবডি ইজ ওপেন অ্যাক্সেস, এভরিবডি ক্যান কাম। এটা আলাদা করে করা আমি মনে করি না উচিত, কারণ ওখানে কিন্তু একদম এ টু জেড ধীরে 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 করা হচ্ছে। পিং ওয়েভ, এসটি সেগমেন্ট, কিউএস কমপ্লেক্স, টি ওয়েভ, ইস্কিমিয়া চেঞ্জ কি আছে, সবই হচ্ছে। এগুলো সবই হবে আশা করি। তোমাদের আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এহসান, আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Lovely to see you all. ভাই,